ইমাম ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছো? জি ভাই, ভালো আছি। ঈদ কেমন করলেন? আহ কাটছে মোটামুটি ভালোই। তোমাদের ঈদ কেমন কাটলো? এই তো ঢাকা শহরে ঘরের মধ্যেই আচ্ছা। যেটা হয় আর কি। সবাই কি ভালো হয়েছে তো নাকি? মোটামুটি তো এবার যে অবস্থা, ফেরিঘাট সালাম থেকে আলাইকুম শুরু করে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই। জি, মাহাদি ভাই ভালো আছেন? ইমাম হোসেন ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভাই, ঈদ। আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে। তবে চায়নারা আমাদের বাসায় যাইতে দেয়নি, আমি কক্সবাজারে ছিলাম। আচ্ছা আচ্ছা। আর বাকিদের কি অবস্থা? বাকিদের ঈদ কেমন কাটলো এবার? হুম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে আহ গত ক্লাসে মেবি আপনাদেরকে কলাম বিম ডিজাইন দেখানো হয়েছে, তাই না? কলাম বিম ডিজাইন কি দেখানো হয়েছিল না আপনাদেরকে কত? জি ভাইয়া, দেখানো হয়েছিল। আচ্ছা। তো আজকে হচ্ছে আমরা আহ ওই জিনিসগুলাই আবার ডিজাইন পার্টটা দেখবো। ডিজাইন পার্টে যেমন কলাম বিম, শেরওয়াল দেখানো হয়েছে, স্ল্যাব দেখানো হয়নি সম্ভবত। স্ল্যাব আর ফুটিংটা দেখানো হয়নি, ওই দুইটা বাদ আছে। তো ওই দুইটা আমরা আজকে চেষ্টা করব কমপ্লিট করার জন্য। ফার্স্ট সেশনটা আমি স্ল্যাবের কিছু পার্ট করব আর ফুটিং এর কিছু পার্ট দেখাবো। আর সেকেন্ড সেশনটা হচ্ছে নামাজের পরে যেটা হবে, ওইটাতে মেহেদি হচ্ছে আপনাদের ফুটিং এর ডিটেইলিংটা দেখাই দিবেন, এবং হচ্ছে আপনার সিসমিক ডিটেইলিং যেটা, ওটা নিয়ে ডিসকাস করবেন আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইমাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, স্টেয়ারের ডিজাইনটা কি আজকে দেখানো হবে? স্টেয়ারের ডিজাইন তো আসলে স্টেয়ার তো ইটাপসে আমরা ডিজাইন করি না, এটা হাতে হাতে ডিজাইন করা হয়। হ্যাঁ, এন্ড ক্যালকুলেশন করা হয়। ভাই, হ্যান্ড ক্যালকুলেশনটা কি ইনক্লুডেড ভাই? আহ আচ্ছা, আমি দেখাই দেবো। ওইটা এত টাফ কিছু না, একবারই সিম্পল একটা জিনিস। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মডেলটা ছিল মোটামুটি এরকম, আপনাদেরকে যেটা দেখানো হয়েছে। আচ্ছা, আমরা কি কি জিনিস দেখছি এটা একটু দেখি। ডিজাইনে ফার্স্টে আমরা স্ট্রাকচারাল ডিজাইনের দুইটা পার্ট হয়, একটা হচ্ছে অ্যানালাইজ এন্ড ডিজাইন ইন্টারপ্রিটেশন, আর আরেকটা হচ্ছে ডিজাইন আউটপুট। ডিজাইন আউটপুটটা, সো এই জায়গায় হচ্ছে অ্যানালাইসিস এবং ডিজাইনের মধ্যে যে সাইক্লিক প্রসেস, ওই জিনিসটা দেখানো আছে। যেমন হচ্ছে ফার্স্টে আমরা কি করি, একটা জিওমেট্রি জেনারেট করি। জিওমেট্রি জেনারেট করার পর জিওমেট্রিটা হচ্ছে আর্কিটেকচার প্ল্যান অনুযায়ী, এবং স্ট্রাকচারাল এলিমেন্ট যেগুলো আছে, যেমন হচ্ছে স্ল্যাবের থিকনেস তো আমরা ডিফ্লেকশনের উপর বেস করে তারপর হচ্ছে বের করি। আর হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ হচ্ছে
আমাদের যেটা দেখতে হয় যে আমি যেই জায়গায় একটা স্ট্রাকচার করব ওই জায়গাটাতে অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস কি আছে, ওই জায়গায় কি আমি হাই স্ট্রেংথ ম্যাটেরিয়ালস ইউজ করব না নর্মাল রেগুলার টাইপ যে ম্যাটেরিয়ালস গুলো আছে ওইটা ইউজ করবো। যেমন ধরেন আপনার যদি একবার রুরাল এরিয়াতে হয় তাহলে আপনি হাই স্ট্রেংথ কনক্রিট ইউজ করতে পারবেন না। নর্মাল রেগুলার যে এগ্রিগেট হয় যেমন হচ্ছে 3000 পিএসআই এর ওইগুলো ইউজ করতে হবে। আবার যদি আপনি খুব আহ, আহ, বড় কোনো প্রজেক্ট করেন অথবা মেগা প্রজেক্ট হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি রেডিমিক্স কনক্রিট ইউজ করতে পারতেছেন, আপনার ম্যাটেরিয়ালের কোয়ালিটি মেনটেন করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি হাই স্ট্রেংথ ধরতে পারেন। এই জিনিসগুলো একটু দেখতে হবে। এরপর হচ্ছে লেবারেরও ব্যাপার আছে, স্কিল লেবার অ্যাভেলেবল কিনা ওই জিনিসটাও দেখতে হবে। তো এইগুলা চিন্তা করে আমরা ম্যাটেরিয়ালস এর প্রপার্টিসটা ফার্স্টে ইয়ে করবো, হ্যাঁ, ধরে নিব। তারপর হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি তো অলরেডি আমরা ইয়া থেকে পাইছি, কি যেন আর্কিটেকচারাল লেআউট থেকে। আমাদের অন্যান্য যে স্ট্রাকচারাল এলিমেন্ট গুলা যেমন স্ল্যাবের কথা বললাম, বিম এবং হচ্ছে কলাম, এগুলা হচ্ছে আমাদের ফার্স্টে একটা আহ, একটা সাইজ ধরে নিতে হবে। হ্যাঁ, ইনিশিয়ালি একটা সাইজ ধরে নিতে হবে, তবে সেটা অবশ্যই কলামের জন্য 12 নিচে যাতে না হয়। যেহেতু আমরা সিসমিক অ্যানালাইসিস করব, 12 নিচে যাতে না হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, স্ট্রং বিম উইক কলাম যাতে না হয়, তাহলে হচ্ছে জয়েন্ট কিন্তু ফেল করবে, বিম কলাম জয়েন্ট গুলা ফেল করবে। সো আর লোড কিভাবে নিতে হয় এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। এগুলা নেওয়ার পর অ্যানালাইসিসে আমরা যে আউটপুট গুলা পাইলাম, এই আউটপুট পাওয়ার পর আমরা ডিজাইন করব। ডিজাইন করে আমরা ইনিশিয়ালি যেই ম্যাটেরিয়াল জিওমেট্রি এবং হচ্ছে লোড ধরলাম এগুলা ঠিক আছে কিনা ওইগুলা পাবো। যেমন হচ্ছে আমি ফার্স্টে যে কলামের সাইজ, বিমের সাইজ ধরা হয়েছে, এগুলো যদি ঠিক থাকে তাইলে হচ্ছে আমরা ওইটার মধ্যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। আর যদি ঠিক না থাকে তাহলে আমি সেকশন চেঞ্জ করব, যদি আমাদের সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন না করে অথবা যদি ওভার স্ট্রেস আসে, তখন হচ্ছে এই জিনিসগুলা আমরা রিভাইজ করব এবং হচ্ছে আবার অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পর ফাইনালি আমরা জিওমেট্রি পাবো, ফাইনাল সাইজ, মেম্বার সাইজ পাবো, রিভার পাবো এবং আমরা ডিটেইলিং করতে পারবো। ঠিক আছে, সো এই জায়গায় দেখানো আছে বেসিক আইটেমস। কি কি আইটেমস হইতে পারে, যেমন হচ্ছে ফ্রেমের মধ্যে আছে হচ্ছে বিম কলাম। বিম কলামের মধ্যে ফার্স্টে আমাদের যেটা দেখতে হয় ওরিয়েন্টেশন, সাইজ, ইন্ট্রোডিউসিং নিউ এলিমেন্টস, এটা হচ্ছে ইটাপস এর জন্য আর কি। হ্যাঁ, শেল, স্ল্যাব, ফুটিং, শেয়ার ওয়াল। শেলের মধ্যে হচ্ছে স্ল্যাব, ফুটিং আর শেয়ার ওয়াল গুলা পড়তেছে। আচ্ছা, ডিজাইন আউটপুটের মধ্যে ফ্রেমের আউটপুট নেওয়ার জন্য আমরা যে জিনিসগুলো নেই, যেমন হচ্ছে লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট নেই, তারপর হচ্ছে ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট নেই, সাইজ এবং হচ্ছে আদার্স বলতে এই জায়গায় বোঝাচ্ছে যদি আপনার এই যে ল্যাপিং এর কথা আসতেছে, ল্যাপিং এর মধ্যে আপনার ডেভেলপমেন্ট লেন্থের ব্যাপার আছে, এই জিনিসগুলো আমরা আউটপুট হিসাবে নিয়ে থাকি। তারপর সেলের মধ্যে লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট আছে, ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট আছে, বাউন্ডারি জোন আছে। বাউন্ডারি জোন বলতে আপনারা শেয়ার ওয়াল ডিজাইনে কিন্তু বাউন্ডারি জোন দেখছেন, তাই না? এবং হচ্ছে কানেকশন বলতে বিম কলামের যে কানেকশন গুলা হয় ওই কানেকশন গুলার কথা বলতেছি আর কি। এক্সকিউজ মি ভাইয়া, ওই জি। স্ক্রিন কি শেয়ার করা হয়েছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, যারা জয়েন করছে তারা ও ছাড়া। আচ্ছা, আহ, ঠিক আছে। আমি হচ্ছে ওই যে আগের ইয়াটাই বলতেছি, আগে যে জিনিসগুলো আপনাদেরকে করানো হয়েছে ওই জিনিসটা ও, বলতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের আচ্ছা, তারপর তো সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া চেক করছেন আপনারা। সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেমন গ্লোবাল চেকের জন্য দুইটা চেক দেওয়া হয়েছে, একটা হচ্ছে
ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে স্টোরেজ ড্রিফট। আর লোকাল যেটা এটা হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট যেটা ছিল, যেমন হচ্ছে ডেড লোড লাইভ লোড লাইভ লোডের জন্য। এখন এই যে ভার্টিক্যাল ডিফ্লেকশন চেক, এগুলা তো অলরেডি আপনারা এই ডিফ্লেকশন চেকটা দেখানো হয়েছে না আপনাদেরকে, তাহলে হচ্ছে আমি স্কিপ করবো আর কি। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া দেখানো হয়েছে। হ্যাঁ এগুলা সবই দেখানো হয়েছে আপনাদেরকে। এটা হচ্ছে স্ল্যাবের জন্য, আর এটা হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট উইন্ডের জন্য, স্টোরেজ ড্রিফট উইন্ডের জন্য, সিমিলারলি আর্থকুয়েকের জন্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট স্টোরেজ ড্রিফট। আচ্ছা, এখন হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের যে আউটপুট গুলা আছে, এই আউটপুট গুলা নেওয়ার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্টে চেক দেওয়া লাগবে যে আমি যে মডেলটা করলাম ওই মডেলটার সাথে আমাদের ডিজাইন কোডের সামঞ্জস্যতা আছে কিনা। যেহেতু বিএনবিসি কোড ইটাপসে দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে বিএনবিসি কোডটা হচ্ছে এসিআই 31808 এর সাথে মিলে, এই যে ফাইজ ফ্যাক্টর গুলা ওইটার সাথে মিলে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা ওই জায়গা থেকে ইয়ে করে নিব, দেখে নিব যে ওই কোডটা দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এসিআই 31808 দিয়ে নিব। এরপর হচ্ছে যে ফ্রেম গুলা আছে, এই ফ্রেম সেকশন গুলা আমরা যেহেতু স্পেশাল করতেছিলাম, সো স্পেশাল হবে। হ্যাঁ, স্পেশাল স্ট্রাকচার মানে আমাদের আর এর ভ্যালু যেহেতু আমি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় সো স্পেশাল দিব। হ্যাঁ, এরপর হচ্ছে লোড কম্বিনেশন গুলো একটু চেক দিব। তারপর শেয়ার ওয়াল যেগুলা আছে, শেয়ার ওয়াল গুলা আমাদের তো পিয়ার আকারে অ্যাসাইন করে দেওয়া লাগে, তাই না? পিয়ার আকারে অ্যাসাইন করে দেওয়া লাগবে। সো এই পিয়ার আকারে অ্যাসাইন করার পর আমরা যদি পিয়ার অ্যাসাইন না করি তাহলে হচ্ছে কিন্তু আপনার শেয়ার ওয়ালে আউটপুট দিবে না, মানে সেই রিইনফোর্সমেন্ট গুলা দেখাবে না। অ্যানালাইসিস এর আউটপুট দেখাবে কিন্তু আপনার ডিজাইনের যে আউটপুট। আচ্ছা, সো শেয়ার ওয়াল দেখতে হবে যে পিয়ার আকারে সবগুলা অ্যাসাইন করা আছে কিনা। আচ্ছা, তারপর এই যে আমাদের যে শেয়ার ওয়াল গুলো আছে, শেয়ার ওয়াল ডিজাইনের জন্য কলাম ফ্রেম ডিজাইনের জন্য যেরকম আমরা কোড দিয়ে দিছি, সিমিলারলি আমাদের শেয়ার ওয়াল ডিজাইনের জন্য এরকম কোড অ্যাসাইন করে দিতে হবে। বিএনবিসি কোডের সাথে এসিআই 31808 যেহেতু ফাইজাই ফ্যাক্টর গুলো মিলতেছে, সো আমরা ওই কোডটা দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তারপর শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য অনেকগুলো প্রসিডিউর, তিনটা প্রসিডিউর আছে। হচ্ছে রিইনফোর্সমেন্ট দিয়ে দেওয়া যায়, আমি রিইনফোর্সমেন্ট নিতে পারি, এরকম তিনটা প্রসিডিউর আছে। ঠিক আছে, এগুলার আমি দেখাচ্ছি না, এগুলা যেহেতু অলরেডি আপনারা জানেন, এগুলা আমি দেখাচ্ছি না। আপনাদেরকে শেয়ার ওয়াল তো ডিজাইন দেখানো হয়েছে, তাই না? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আর আমি শেয়ার ওয়াল ডিজাইন দেখাচ্ছি না। এটা এটা হচ্ছে আমরা যখন প্রি ডিজাইন চেক গুলা দেওয়ার পর যখন অ্যানালাইসিস করলাম এবং ডিজাইন করলাম, অ্যানালাইসিস এবং ডিজাইন করার পর আমরা এরকম একটা আউটপুট পাবো, তাই না? বিম গুলাতে যে বিমের রিইনফোর্সমেন্ট এরকম ভাবে দেখাবে। সো এই রিইনফোর্সমেন্ট থেকে হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করব বিমের জন্য। বিমের জন্য জেনারেলি যেটা দেখতে হয় যে আপনি যদি প্রতিটা ফ্লোর দেখেন, দেখবেন যে
আস্তে আস্তে জেনারেলি ফ্লোর গুলা উপর থেকে নিচে আস্তে আস্তে কমতে থাকে, নিচ থেকে উপরে গেলে আস্তে আস্তে রিইনফোর্সমেন্ট কমতে থাকে জেনারেলি। তবে এটা সব ক্ষেত্রে নাও হইতে পারে। ধরেন যদি আপনার স্ট্রাকচারে ইরেগুলারিটিস থাকে, অথবা যদি এক সাইড স্ট্রং আর এক সাইড যদি উইক হয়, তাহলে দেখা যাবে যে নিচে কম লাগতেছে, উপরে যে বেশি লাগতেছে, এরকম হইতে পারে। আর যদি আপনার স্টিফনেস মোটামুটি একই রকম থাকে পুরো স্ট্রাকচারে, সেই ক্ষেত্রে দেখা যাবে নিচে রিইনফোর্সমেন্ট কম লাগতেছে, উপরে হচ্ছে নিচে বেশি লাগতেছে, উপরে কম লাগতেছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের তো প্রতিটা ফ্লোরের জন্য বিমের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি আপনি করতে পারেন তাহলে তো সবচেয়ে ভালো। আর যদি আপনি চিন্তা করেন না আমি 2টা 3টা ফ্লোর নিয়ে একই টাইপের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দিয়ে দিব, যেমন হচ্ছে আমি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর একরকম দিলাম, থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর আরেক রকম দিলাম, মানে টিপিক্যাল ফ্লোর দেওয়া হচ্ছে সহজ। তাহলে হচ্ছে আমাদের স্ট্রাকচারে কাজ মানে ডিটেইলিংটা কম করা লাগে। আচ্ছা, এখন আমি এই যে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং যেটা পাইলাম এটার থেকে, এটা থেকে কিভাবে আউটপুটটা আমি নিব এবং হচ্ছে ডিটেইলিংটা করব। হ্যাঁ, এটা তো হচ্ছে দেখাচ্ছে রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ। আগে যেটা দেখলাম এটা হচ্ছে লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট দেখলাম, এটা ইঞ্চি স্কয়ারে আছে। আর এটা হচ্ছে আমাদের সেকশনের কত পার্সেন্ট রড লাগতেছে। আচ্ছা, এটা লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট দেখলাম, এটা হচ্ছে শেয়ার রিইনফোর্সমেন্ট। শেয়ার রিইনফোর্সমেন্ট বলতে আমরা যেটাকে স্টিরাপ বলি, স্টিরাপ কোথায় কতটুকু লাগতেছে ইঞ্চি স্কয়ার পার ফিট। একটা এক ফিটে কত ইঞ্চি স্কয়ার রড লাগতেছে এই জায়গায় দেখাচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে কলামের জন্য, এই কলামের এগুলা দেখাচ্ছে হচ্ছে লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে। এটা হচ্ছে 3D তে দেখতেছি, আর এটা হচ্ছে আমরা একটা এলিভেশনে দেখতেছি। আচ্ছা, এখন এই যে কলামগুলো যেগুলো দেখলাম আমরা, এতগুলা কলাম দেখলাম, আমি কি প্রতিটা কলামের জন্য আলাদা আলাদা করে রিইনফোর্সমেন্ট ডিটেল দেখাবো যে এটা 1 নাম্বার কলাম, 1 নাম্বার কলামের আপনি এক গ্রাউন্ড ফ্লোরের জন্য এত রিইনফোর্সমেন্ট দিবেন, ফার্স্ট ফ্লোর এত, সেকেন্ড ফ্লোর দিব, এরকম করে দিব? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম প্রতিটা কলামের জন্য দিব না? সহজ প্রসিডিউরটা হচ্ছে আমাদের ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে একই রকম রিইনফোর্সমেন্ট কোথায় আছে, একই রকম রিইনফোর্সমেন্ট এবং হচ্ছে একই রকম সাইজ। সো কাছাকাছি যদি হয়, যেমন ধরেন এই যে এটা এবং হচ্ছে এটা মোটামুটি একই সাইজ হবে এবং একই রিইনফোর্সমেন্ট, কারণ এই দুইটাই হচ্ছে কর্নারের কলাম, তাই না? দুইটাই হচ্ছে কর্নারের কলাম। সো এটাকে আমরা একই ক্যাটাগরিতে নিয়ে যেতে পারি। সিমিলারলি যদি আমরা চিন্তা করি এইটা আর এটা, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট একই রকম। এই যে এই জায়গায় দেখেন 4.8937, 4.8937, উপরে যান 2.160, 2.160। সো এই কলামটা এই কলামটা একই রকম বলতে পারি। সিমিলারলি এই কলামটা যেটা 4.6483, 4.6480, তার মানে এই কলামটাকে আমি এক এক ক্যাটাগরিতে নিতে পারি। সো এরকম আমাদের দেখতে হবে যে কোন কলামগুলা রিইনফোর্সমেন্ট মোটামুটি একই রকম এবং সাইজ একই রকম, ওইগুলাকে আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে যাব। সো এই যে রিইনফোর্সমেন্টের পাইলাম আমরা, এটাকে যদি আমি C1 বলি, এই যে এটাকে C1 বলতেছে কারণ হচ্ছে এই দুইটার রিইনফোর্সমেন্ট একই রকম। সিমিলারলি এই দুইটা রিইনফোর্সমেন্ট একই রকম। তাহলে এই দুইটা রিইনফোর্সমেন্ট যদি একই রকম হয়, আমি এটাকে C1 বলতেছি, তাহলে এটার ফার্স্টে আমাদের সাইজ জানতে হবে। সাইজ জানতে হবে, এটার সাইজ হচ্ছে 12x12, যেহেতু এটার সাইজটা হচ্ছে 12x12। আর এটাতে রিইনফোর্সমেন্ট আমি কয়টা দিব এটা বের করব। এটা বের করার জন্য যদি আমি 16 mm ইউজ করি, 16 mm রিইনফোর্সমেন্টের এরিয়া হচ্ছে 0.31, তাহলে কয়টা রিইনফোর্সমেন্ট লাগে ওইটা বের করব হচ্ছে এই জায়গায় যে রিইনফোর্সমেন্ট আছে 1.80 ডিভাইড বাই হচ্ছে 0.31 দিয়ে ভাগ দিতে, এটা লাগতেছে হচ্ছে 5.81। তার মানে আমি 6টা 16 mm ইউজ করলেই হচ্ছে। সিমিলারলি 2 নাম্বার যেটা, 2 নাম্বারটাতে এই জায়গায় দেখেন নিচে কম কিন্তু উপরে বেশি, তাহলে আমরা কি করব, নিচেরটা ধরবো না উপরেরটা ধরবো?
কোনটা ধরবো? নিচেরটা ধরে যদি করি তাহলে কি হবে? উপরেরটাই ধরতে হবে। উপরটা ধরবো। হ্যাঁ, উপরেরটা ধরে এই যে উপরে যেটা আছে 4.6857 ওইটা ধরে তারপরে নিচ থেকে ওই পরিমাণ রিনফোর্সমেন্ট উপর পর্যন্ত নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে কলাম আমি নিচে দুর্বল উপরে স্ট্রং এরকম করা যাবে না। কলাম হচ্ছে আপনি উপরে যদি রিনফোর্সমেন্ট বেশি লাগে নিচ থেকেই টেনে ওই রিনফোর্সমেন্ট উঠাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা C2 এর জন্য রিনফোর্সমেন্ট যেটা লাগতেছে 4.67 ডিভাইড বাই হচ্ছে আমি যদি 20 mm ইউজ করি 20 mm এর এরিয়া হচ্ছে 0.49 তাহলে আমাদের টোটাল রিনফোর্সমেন্ট লাগতেছে হচ্ছে 9.59 তাহলে আমি 10টা 20 mm রিনফোর্সমেন্ট ইউজ করতে পারি। ফার্স্টে C1 যেটা ওইটাতে হইলো 6টা 16 mm এবং C2 যেটা এটাতে হচ্ছে 10টা 20 mm রিনফোর্সমেন্ট আমরা ইউজ করতেছি। ঠিক আছে, এই জায়গায় ওটা ডিটেইলিং দেখানো আছে। আর গ্রাউন্ড ফ্লোরের নিচে যেটা মানে যেটা হচ্ছে মাটির সংস্পর্শে থাকবে ওইটাতে তো ক্লিয়ার কভার একটু বেশি ইউজ করা লাগে আমরা জানি। সো ওইটাতে আমি যদি 1-2 ইঞ্চি বেশি ইউজ করি দুই সাইডে তাহলে হচ্ছে রেগুলার সাইজ যেটা 12-12 ছিল এটা হয়ে যাবে 14-14। সিমিলারলি যেটা 12-15 ছিল এটা হয়ে যাবে 14-17। সো এই জায়গায় ওই ডিটেইলিং গুলা দেখানো আছে। এই জায়গায় দেখেন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের জন্য একই রকম ডিটেইলিং, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরের জন্য এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের জন্য, সরি এটা বিলো গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরের জন্য একরকম আর উপরের সবগুলোর জন্য একই রকম অন্যরকম ডিটেইলিং দেখানো আছে। সো এই যে আমরা এইগুলা যে এরকম ভাবে বের করলাম বাকিগুলো একই ভাবে বের করতে হবে, এরকম ভাবে বের করে আপনি টোটাল কলামের ডিটেইলিংটা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বিমের ক্ষেত্রে এই যে এরকম আমি যেটা বললাম যে ফার্স্ট হচ্ছে আমাদের কোন কোন ফ্লোরে একই রকম আছে ওইটা দেখতে হবে। যেমন আমি যদি দুইটা ফ্লোরের ক্যাটাগরি একই রকম করি, যেমন দোতলা তিনতলা যদি আমি এক ক্যাটাগরিতে নেই তাহলে আমার দেখতে হবে যে কোন বিমের রিনফোর্সমেন্ট বেশি, দ্যাট মিন্স দুই তলার বিমের রিনফোর্সমেন্ট বেশি না তিন তলার বিমের। সো যেটা বেশি হয় ওইটাই প্রোভাইড করতে হবে। আমি দোতলার রিনফোর্সমেন্ট হয়তো বা কমও লাগতে পারে, আমি দোতলার জন্য ডিটেইলিং করলাম ওইটা যদি তিন তলায় বলে দেই ওইটা চেক দেওয়া লাগবে যে তিন তলায় এই রিনফোর্সমেন্ট হচ্ছে কিনা, যদি না হয় তাহলে হচ্ছে এটা রিভাইজ করতে হবে এরকম। আচ্ছা, তাহলে এই যে বিমের যে রিনফোর্সমেন্ট দেখানো আছে এই জায়গায় দেখেন বিমে দেখানো আছে এই যে উপরে যেগুলা এগুলা হচ্ছে টপ রিনফোর্সমেন্ট, নিচে যেটা দেখানো আছে এটা হচ্ছে বটম রিনফোর্সমেন্ট। টপে দেখানো আছে 1.076, সিমিলারলি এই জায়গায় হচ্ছে কম, মাঝখানে হচ্ছে কম, আবার হচ্ছে এই জোনটাতে হচ্ছে বেশি। আমরা এই যে ফ্রেমের যেই বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম ওই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা জানি যে এই সাপোর্ট গুলোতে জেনারেলি হচ্ছে নেগেটিভ মোমেন্ট বেশি হয়, তাই না? মাঝখানে নেগেটিভ মোমেন্ট হয় না, মাঝখানে পজিটিভ মোমেন্ট বেশি হয়। ওইটা অনুযায়ী যদি আমরা চিন্তা করি দেখেন নেগেটিভ মোমেন্ট যেই জায়গায় বেশি ওই জায়গায় হচ্ছে টপের রিনফোর্সমেন্ট বেশি লাগতেছে, পজিটিভ মোমেন্ট যেই জায়গায় বেশি ওই জায়গায় বটমের রিনফোর্সমেন্ট বেশি লাগতেছে। যদিও আমাদের ওই থিওরি অনুযায়ী এটাতে কিন্তু খুব একটা এফেক্ট হচ্ছে না, কারণ হচ্ছে এই যে দেখেন পজিটিভ মোমেন্টের জন্য রিনফোর্সমেন্ট কিন্তু এই নেগেটিভ জোনে বেশি হচ্ছে, তাই না? কারণ হচ্ছে এই জায়গায় নেগেটিভ মোমেন্টটাই গভর্ন করতেছে, পজিটিভ মোমেন্টের ভ্যালু খুবই কম। সো আমরা এই যে নেগেটিভ মোমেন্টের জন্য যেই রিনফোর্সমেন্ট পাচ্ছি, পজিটিভ মোমেন্টের জন্য যে রিনফোর্সমেন্ট পাচ্ছি ওইটা ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। ফার্স্টে হচ্ছে আমরা বটম রিনফোর্সমেন্ট ইউজ করব। বটম রিনফোর্সমেন্ট ধরেন আমরা তো বিমের জন্য বটমে দুইটা টপে দুইটা রিনফোর্সমেন্ট মাস্ট বি ইউজ করতেই হবে। এখন আমি বটমে যদি দুইটা 16 mm ইউজ করি তাহলে দুইটা 16 mm রিনফোর্সমেন্টের এরিয়া কত? দুইটা 16 mm রিনফোর্সমেন্টের এরিয়া হচ্ছে 0.62।
তাহলে আমাদের এই জায়গায় দেখেন 0.62 যদি আমি বটমে দুইটা ইউজ করি তাহলে সব জায়গায় কিন্তু গভর্ন করতেছে। যেমন 0.62 এই জায়গায় বটমে একটাও 0.6 এর কাছাকাছি নাই, সবগুলো হচ্ছে কম। তাহলে আমি দুইটা 16 ইউজ করলেই হচ্ছে বটমে, এই যে দুইটা 16 বটমে স্ট্রেট দিয়ে দিলাম। তারপর টপের জন্য আমরা জানি মিনিমাম দুইটা আপনাকে ইউজ করতেই হবে স্টিরাপ বাইন্ডিং এর জন্য। সো আমি যদি দুইটা 16 যদি ইউজ করি তাহলে দুইটার এরিয়া আসতেছে হচ্ছে 0.62। তাহলে এই জায়গায় 0.62 টোটালটাতে আমি প্রোভাইড করতেছি 0.62, কিন্তু এই জায়গায় লাগতেছে কত, এই জোনটাতে লাগতেছে কত, এই জোনটাতে লাগতেছে হচ্ছে 1.076। তাহলে বেশি লাগতেছে কত, এটা আমাদের দেখতে হবে। এই বাবুরে, বুঝতে পারছেন কি আমার কথা, আমি কি বলছি? জি ভাইয়া। 0.62, তাহলে আমি যদি 1.07 থেকে 1.08 বলতে পারি, 0.62 বাদ দিলাম, তাহলে লাগতেছে হচ্ছে 0.46, এক্সট্রা লাগতেছে 0.46। আমি যদি ওই জায়গায় একটা 20 বার ইউজ করি তাইলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এই জায়গায় একটা 20 ইউজ করে দিলাম তাইলেই হয়ে যাচ্ছে। সিমিলারলি এই জোনটা যেটা, এটাতে যদি আমরা দেখা যাচ্ছে এই জায়গায় 0.74 আর এই জায়গায় হচ্ছে 0.95। সো আমরা 0.95 নিয়ে কাজ করতে হবে। 0.95 যেহেতু আছে, আমরা প্রোভাইড করতেছি 0.62, তাহলে এই জায়গায় আমি আরেকটা 16 এক্সট্রা ইউজ করলেই মোটামুটি ওইটার কাছাকাছি হয়ে যাবে। সিমিলারলি এই জোনের জন্য সেম, এটার জন্য হচ্ছে সেম। তো এইটাকে আমি আর এটা কতটুকু এক্সটেন্ড হবে, এটা হচ্ছে একবারে কর্নারের গুলা অথবা একবারে যেটা ডিসকন্টিনিউয়াস ওই ইনটা হচ্ছে L/4, আর মাঝখানে যেগুলো এগুলো হচ্ছে L/3। তার মানে আপনার এই যে ক্লিয়ার যে লেন্থ, এই লেন্থটার 4/1 হচ্ছে এটা এক্সটেন্ড হবে, আর মাঝখানের যেগুলো এগুলো হচ্ছে ক্লিয়ারের 3/1। এইভাবে হচ্ছে বিমের ডিটেইলিং গুলা করা লাগে। শেয়ার ওয়াল তো অলরেডি দেখছিনি, শেয়ার ওয়ালের রিইনফোর্সমেন্ট কিভাবে করতে হয়। আমরা পিয়ার আকারে ফার্স্টে ডিফাইন করতে হবে, ডিফাইন করে তারপরে হচ্ছে লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট দেখবো এবং হচ্ছে হরিজন্টাল রিইনফোর্সমেন্ট দেখবো। এগুলো হচ্ছে এই জায়গায় কিন্তু দিয়ে দেয় আপনার পিয়ারে ফ্লেক্সুরাল রিইনফোর্সমেন্ট কত লাগতেছে আর হচ্ছে শেয়ারের রিইনফোর্সমেন্ট কত লাগতেছে। যেহেতু আমাদের লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট 9.31, এই যে বটমে যেটা 9.31, এটা তাইলে আমরা কিভাবে দিব? আমাদের ফার্স্টে জানতে হবে যে শেয়ার ওয়ালের ডাইমেনশনটা কত। শেয়ার ওয়ালের ডাইমেনশন জেনে তারপরে হচ্ছে আমি কতটা বার দেবো ওইটা বের করবো। যেমন আমি যদি 16 বার ইউজ করি, 9.31 ডিভাইড বাই হচ্ছে 16 এরিয়া 0.31, তাহলে আমাদের 30টা লাগতেছে। তো 30টা ইউজ করতে পারবো না, 32টা ইউজ করবো। তার মানে প্রতি পাশে, এই পাশে 16টা, এই পাশে হচ্ছে 16টা, তাহলে টোটাল 32টা আমাদের লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট ইউজ করলে হয়ে যাচ্ছে। সিমিলারলি শেয়ার রিইনফোর্সমেন্ট যেটা, শেয়ার রিইনফোর্সমেন্টটা এই জায়গায় দেখাচ্ছে হচ্ছে ইঞ্চ স্কয়ার পার ইঞ্চ, এটা লাগতেছে হচ্ছে 0.0025। তাহলে আমরা যদি 10 নাম্বার বার ইউজ করি, 10 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.12। এটাতে স্পেসিং কত হবে ওইটা বের করার জন্য 0.12 হচ্ছে 12, যেহেতু 8 ফিটের জন্য ডিভাইড বাই হচ্ছে আমাদের যেই রিইনফোর্সমেন্ট লাগতেছে ওইটা ইনটু হচ্ছে 12। তার মানে এরকম না করে আমরা সরাসরি যেটা করতে পারি, 0.12 ডিভাইড বাই হচ্ছে 0.025, তাহলে হচ্ছে আমি কতটুকু ডিস্টেন্স পর পর আমাদের রিইনফোর্সমেন্ট লাগতেছে ওটা বের হয়ে যাবে। যেহেতু 4.80 আসতেছে, আমরা এটা 4.5 ইঞ্চ পর পর ইউজ করতে পারি, কনজারভেটিভ থাকলাম। হ্যাঁ, শেয়ার রিইনফোর্সমেন্টের স্ল্যাব ডিজাইনটা মনে হয় দেখানো হয় নাই, স্ল্যাব ডিজাইনটা দেখাচ্ছি। আচ্ছা, স্ল্যাব ডিজাইনের জন্য আমরা যেটা করব, যে কোনো একটা স্ল্যাব আমি নিলাম,
এই যে এই স্ল্যাবটা নিলাম। এই স্ল্যাবটা নেওয়ার পর ফার্স্টে হচ্ছে আমাদের এই জায়গায় একটু ভুল আছে। আমরা শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য সরি স্ল্যাব ডিজাইন করার জন্য ফার্স্টে হচ্ছে স্ট্রিপ তৈরি করতে হবে। তো অলরেডি আপনারা জানেন এটাতে স্ট্রিপ তৈরি করব। স্ট্রিপ তৈরি করব হচ্ছে এই যে অ্যাড স্ট্রিপ। আমরা কোন তলায় করতে চাচ্ছি ওইটা ফার্স্টে দিয়ে দিব। যেমন হচ্ছে আমরা এটা কয় তলায় আছে, ফোর্থ ফ্লোর। ফোর্থ ফ্লোরের জন্য নিচ্ছি ইনক্লুড মিডল স্ট্রিপ। সে কলাম স্ট্রিপও করবে, মিডল স্ট্রিপও করবে। এক্স অ্যাক্সিস বরাবর আমরা এ দিতেছি। হ্যাঁ, এটা যদি আমি ফিক্সড বলে দেই তাহলে এই জায়গায় আমাদের ডাইমেনশন বলে দিতে হবে যে স্ট্রিপ সে কতটুকু করবে উইথ। আর অটো হইলে সে ক্যালকুলেট করে নেবে, কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপ নিজের মতো করে ক্যালকুলেট করে নেবে। এক্স অ্যাক্সিস বলতেছি এ, অ্যাপ্লাই করলাম। সিমিলারলি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর করব। এটাতে কিন্তু মিডল স্ট্রিপ হয়ে গেছে। ওয়াই অ্যাক্সিস বরাবর বলতেছি হচ্ছে বি। সো এক্স এবং ওয়াই দুইটাই হয়ে গেছে। এখন আমরা একটা জিনিস করতে পারি, স্ট্রিপ উইথ দেখতে পারি। হ্যাঁ, এই যে স্ট্রিপ উইথ দেখাচ্ছে যে আমরা যে উইথ স্ট্রিপ নিছি ওইগুলা কতটুকু, কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপ। দেখেন এই জায়গায় মোটামুটি সে টোটালটাই ইয়ে করছে, তাই না, ওভারল্যাপ করছে। কলাম স্ট্রিপ আর হচ্ছে এটা মিডল স্ট্রিপ, মাঝখানেটা হচ্ছে এটা হচ্ছে কলাম স্ট্রিপ। এটা এতটুকু পর্যন্ত কলাম স্ট্রিপ, মাঝখানেটা হচ্ছে মিডল স্ট্রিপ। এই যে এই জায়গাটা হচ্ছে মিডল স্ট্রিপ। সিমিলারলি এই জায়গায় কলাম স্ট্রিপ, মাঝখানে মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ। সিমিলারলি এই ডিরেকশনও একই রকম। আচ্ছা, আচ্ছা, স্ট্রিপ নেওয়ার পর তারপর হচ্ছে আমরা স্ল্যাব ডিজাইনের জন্য ডিজাইন কনক্রিট স্ল্যাব রেফারেন্স, এই জায়গায় হচ্ছে আমাদের আপনাদের একটু আগে যেটা দেখাইছি, যেমন হচ্ছে এই যে এই জিনিসটা আমরা এই যে এটা এখন হচ্ছে এই জিনিসটা করব। হ্যাঁ, প্রেফারেন্স স্ল্যাব ডিজাইনের জন্য প্রেফারেন্স যেটা ফার্স্ট আমরা কোড দিয়ে দিব SA31814, SA31814 এবং হচ্ছে যেই কোএফিসিয়েন্ট গুলো আছে, ফাইজাই ফ্যাক্টর আছে এইগুলা। সো ওকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর নেক্সট হচ্ছে আমাদের স্ট্রিপ যেটা করার দরকার ছিল, স্ট্রিপটা আমরা অলরেডি করছি। স্ট্রিপ সমস্যা নেই। স্ট্রিপ করার পর হচ্ছে আমরা স্ট্রিপ গুলা দেখবো যে ঠিক আছে কিনা, তাই না। এটা হচ্ছে উইথটা দেখলেই আমরা মোটামুটি বুঝে যাচ্ছি যে ঠিক আছে না ঠিক নেই। আচ্ছা, তারপর হচ্ছে কনক্রিট স্ল্যাব ডিজাইন।
স্ট্রিপ বেজে আমরা স্ট্রিপ লেয়ার এ এবং বি এই দুইটা দিয়ে দিব। এই যে এই জায়গায় যেটা দেখানো আছে দেখেন, আমরা কিন্তু অলরেডি অ্যাসাইন করছি। হ্যাঁ, এই ডকুমেন্টসটা কি আপনারা পাইছেন? ইয়ের ডকুমেন্টসটা কি আপনাদেরকে দেওয়া হয়েছে? এই যে ডিজাইনের জন্য যেটা। জি ভাইয়া, দেওয়া হয়েছে গত দিন। আচ্ছা আচ্ছা, তাহলে তো অলরেডি আপনারা এগুলো জানেন। এটা হচ্ছে এ এই ডিরেকশন। সিমিলারলি হচ্ছে আমরা বি এর জন্য আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এখন ডিজাইন চেক দেওয়া লাগবে। ডিজাইন চেক দেওয়ার জন্য আমাদের ফাইল অ্যানালাইসিস করে তারপর হচ্ছে, এটা অ্যানালাইসিস করা নাই, অ্যানালাইসিস দিলাম। স্ট্রিপ ডিজাইনে দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে। স্ট্রিপ ডিজাইনে ফার্স্টে দেখাচ্ছে চুজ ডিসপ্লে টাইপ। আমি কি টাইপের দেখতে চাচ্ছি, স্ট্রিপ বেস দেখতে চাচ্ছি না এফএম টাইপের দেখতে চাচ্ছি। তারপরে হচ্ছে চুজ স্ট্রিপ ডিরেকশন, এটা কি লেয়ার এ এ ডিরেকশনে হবে না বি ডিরেকশনে হবে। আমরা যেই স্ট্রিপ এ এবং বি দিলাম ফার্স্টেই এক্স অ্যাক্সিস বরাবর বলতেছি স্ট্রিপ এ, ওয়াই অ্যাক্সিস বরাবর বলতেছি স্ট্রিপ বি অথবা লেয়ার বি বলতেছি। তারপর আমি যে জায়গায় রিনফোর্সমেন্ট দেখবো, ওই রিনফোর্সমেন্ট ইম্পোজ মিনিমাম রিনফোর্সমেন্ট সবসময় অন রাখবেন। তাহলে হচ্ছে আপনার মিনিমাম রিনফোর্সমেন্টটাও সে শো করবে। আর যদি আপনি মিনিমাম রিনফোর্সমেন্ট না দেন তাহলে দেখা যাবে যে জায়গায় আপনার ফ্লেক্সারি যা আসতেছে ওইটাই দেখাবে, মিনিমাম রিনফোর্সমেন্ট দেখাবেন। তারপর আরেকটা অপশন হচ্ছে রিভার লোকেশন, এটা কি টপ রিনফোর্সমেন্ট দেখবেন না বটমের রিনফোর্সমেন্ট দেখবেন। তারপর রিনফোর্সিং ডিসপ্লে টাইপ, এটা কি টাইপের রিনফোর্সমেন্ট ডিসপ্লে করবে, এটা হচ্ছে আমরা যখন ডিজাইন করতে যাব তখন হচ্ছে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে ডিসপ্লে অপশন, ডিসপ্লে অপশন কিভাবে সে দেখাবে, এটা কি ডায়াগ্রাম ফিল করে দেখাবে না শুধু ভ্যালু দেখাবে, ওইটা এই জায়গায় ইয়ে করা যায়। আমরা কোনটা দেখতে চাচ্ছি এরকম করে দেখানো যায়। শো রিভার এবং স্পেসিফাইড ভ্যালুস, আপনার এটা নান হইতে পারে অথবা টিপিক্যাল ইউনিফর্ম রিনফোর্সমেন্ট স্পেসিফাইড বিলো হইতে পারে। আর এই জায়গায় আরেকটা রিনফোর্সমেন্টের ডায়াগ্রামের আরেকটা অপশন আছে, যেমন শো রিনফোর্সমেন্ট ব্লক ডায়াগ্রাম স্কেল ফ্যাক্টর 1। আমরা যদি স্কেল ফ্যাক্টর 1 রাখি তাহলে একরকম দেখাবে। আর যদি অনেক টাইমে দেখবেন যে আমরা যে ডিফ্লেকশন নেই, ডিফ্লেকশনের স্কেল ফ্যাক্টর দেখবেন যে অনেক বেশি দেওয়া থাকে। কারণ হচ্ছে আমাদের স্ট্রাকচার গুলো যেরকম ভাবে ডিফ্লেক্ট করে, আমি যদি একবারে অ্যাকুরেট ইয়ে নেই, ডিফরমেশন শেপ নেই, স্কেল ফ্যাক্টর নেই, তাহলে দেখা যাবে আমরা কিছুই বুঝতেছি না। এই কারণে হচ্ছে আমি স্কেল ফ্যাক্টরটা যদি বাড়াই দিই তাহলে হচ্ছে ডিফরমেশন কি কোন দিকে হচ্ছে এই জিনিসগুলা বোঝা যায়। হ্যাঁ, সো রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে এরকম আমরা চাইলে স্কেল ফ্যাক্টর বাড়াই দিয়ে আমাদের দেখার সুবিধার জন্য এটা দেখতে পারি। আচ্ছা, অ্যানালাইসিস হয়েছে। অ্যানালাইসিস হওয়ার পর ডিসপ্লেতে গেলাম, স্ল্যাব রিইনফোর্সমেন্ট। এই জায়গায় দেখেন পাঞ্চিং এর কোনো অপশন নাই, কিন্তু পাঞ্চিং এর অপশন নাই কারণ হচ্ছে এটাতে আমাদের কোথাও পাঞ্চ হয় নাই। কারণ বিম কলাম সিস্টেম অথবা ফ্রেমিং সিস্টেম যে জায়গায় থাকে ওই জায়গায় পাঞ্চিং হয় না, আমরা এটা তো সবাই জানি। এরপর হচ্ছে কম্বিনেশন নিতে হবে। কম্বিনেশন আপনার ডিজাইনের জন্য আমরা জেনারেলি কি করি, ইয়া ডিজাইনের জন্য কি কি কম্বিনেশন নেই? স্ল্যাব ডিজাইনে কি কি কম্বিনেশন নিয়ে কাজ করি আমরা? স্ল্যাব ডিজাইনে কি কম্বিনেশন নেই? ডেড লোড প্লাস লাইভ লোড।
সার্ভিস লোড জেনারেলি সার্ভিস লোড নিয়ে কাজ করি। তাহলে আর হচ্ছে এই জায়গায় আমাদের কম্বিনেশন গুলা দিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে যেটা হয় আপনার আর্থকুইক উইন্ডো হচ্ছে স্ল্যাবে কিন্তু এফেক্ট করে, যেহেতু ইনপ্ল্যান যেই লোড আসে ওই লোডও কিন্তু আপনার রিইনফোর্সমেন্টে ইয়ে করে, কিছু কন্ট্রিবিউট করে, মানে রিইনফোর্সমেন্ট ওটার জন্য বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ডেড লোড লাইভ লোড নিয়ে ডিজাইন করবেন, বাট আর্থকুইক এবং উইন্ডের লোড গুলাও সাথে একবার নিয়ে দেখবেন যে আসলে রিইনফোর্সমেন্ট ঠিক মতো আসতেছে কিনা নাকি বেশি আসতেছে। হইতে পারে এরকম যে উইন্ড আর্থকুইকের জন্য আপনার ল্যাটারাল লোডের জন্য স্ল্যাবে রিইনফোর্সমেন্ট বেশি লাগতেই পারে, তাই না? বুঝতে পারছেন কি আমার কথা কি বলছি? সো আমাদের এই জায়গায় এই যে 2 নাম্বারটা হচ্ছে ফ্যাক্টর ডেড লোড লাইভ লোড, 1 নাম্বারটা হচ্ছে অনলি ডেড লোড। তার মানে আমি যেটা করতে পারি, আর এই জায়গা থেকে হচ্ছে উইন্ড এবং আর্থকুইক আরম্ভ হচ্ছে, আমি পুরোটাই নেই, দেখবেন খুব একটা ভেরিয়েশন হবে না, একই রকম আর প্রথম দুইটা নিয়ে করে তারপরে হচ্ছে বাকিটা দেখছি। এটা হচ্ছে 4th ফ্লোর। এখন হচ্ছে আমরা স্টার্ট ডিজাইন দিলাম। বাবুনি ওই নাই, পানিটা ফালাই দে না। ডিজাইন হয়ে গেছে। তারপর হচ্ছে পাঞ্চিং, কোথাও পাঞ্চিং নাই, নট অ্যাপ্লিকেবল। ডিসপ্লে ফ্লেক্সিবল ডিজাইন, ফ্লেক্সিবল ডিজাইনে ওই যে আমরা যেটা দেখাইলাম, ফার্স্ট হচ্ছে আপনি স্ট্রিপ বেজ নেবেন না ফাইনাইট এলিমেন্ট বেজ নেবেন। আমরা যেহেতু স্ট্রিপ ডিফাইন করে দিয়েছি তাহলে স্ট্রিপ বেজ নিলাম। ফ্লেক্সিবল রিইনফোর্সমেন্ট দেখতেছি, ইম্পোজড মিনিমাম রিইনফোর্সমেন্ট লেয়ার বি এর জন্য দেখব। তারপর হচ্ছে শো টপ রিইনফোর্সমেন্ট অথবা বটম রিইনফোর্সমেন্ট, আমরা যেটা দেখতে চাই দেখতে পারি। আমরা যদি শুধু টপ রিইনফোর্সমেন্ট দেখতে চাই, টপ রিইনফোর্সমেন্ট ফিল্ড ডায়াগ্রাম শো বেলো ডায়াগ্রামও দেখাবে, বেলো দেখাবে। এরপর হচ্ছে শো রিইনফোর্সমেন্ট অ্যাবভ স্পেসিফাইড ভ্যালু, আমি যদি টিপিক্যাল কোনো ভ্যালু নিতে চাই যে আমি রিইনফোর্সমেন্ট কতটুকু পরপর প্রোভাইড করব, ওইটাও যদি দেখতে চাই এটা এই জায়গায় করা যায়। আচ্ছা ফার্স্টে নাম দিয়ে দেখি, অ্যাপ্লাই করলাম, এই জায়গায় দেখেন রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে, তাই না? এই জায়গায় কতটুকু রিইনফোর্সমেন্ট লাগতেছে ওটা দেখাচ্ছে। এখন আমি এটা হচ্ছে স্ট্রিপ বেজ, দ্যাট মিন্স আপনার যে জায়গায় স্ট্রিপ আছে ওই জায়গায় কতটুকু লাগতেছে ওইটা দেখাচ্ছে টপের জন্য। সিমিলারলি বটমের জন্য যদি দেখতে চাই, বটমে জেনারেলি মাঝখানে বেশি লাগে, তাই না? সো ওই জিনিসগুলো দেখাচ্ছে। আবার আমি যদি দুইটাই
দেখতে চাই তাহলে দুইটাই একসাথে দেখাচ্ছে। এই জায়গায় হচ্ছে টপের রিইনফোর্সমেন্ট, আর এই যে লম্বা যেটা একবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এটা হচ্ছে বটমের রিইনফোর্সমেন্ট। আমরা জেনারেলি যেভাবে প্রোভাইড করি স্ল্যাব ডিজাইনে, জেনারেলি দুইটা প্রসিডিউর হয়, একটা হচ্ছে বার কাটেল অফ হয়, আর একটা হচ্ছে আপনার অল্টারনেটিভ ক্র্যাঙ্ক হয়। অল্টারনেটিভ ক্র্যাঙ্কের চাইতে বার কাটেল অফটা বেশি ইউজ হয়। সো এটাতে বার কাটেল অফ যেরকম ভাবে করি ওই রকম ভাবে দেখানো আছে। টপেরটা হচ্ছে কেটে কেটে দেখাচ্ছে, আর বটমেরটা হচ্ছে টোটালটা একসাথে দেখাচ্ছে। আচ্ছা, সো এটার পর আমরা আরেকটা করতে পারি, আমরা হচ্ছে ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট দিয়ে দিতে পারি। যেমন আমি যদি 3 নাম্বার বার ইউজ করি, টপেরটা দেখি ফার্স্টে, বটমেরটা পরে দেখবো। 3 নাম্বার বার যদি আমি 8 ইঞ্চি পর পর দিই তাহলে কি হচ্ছে? যদি 8 ইঞ্চি পর পর দিই তাহলে হচ্ছে এই জায়গাগুলাতে এক্সট্রা রড লাগতেছে, তাই না? এখন আমি যদি 8 ইঞ্চি না দিই, এটাকে 5 ইঞ্চি করি, 6 ইঞ্চি করি, 6 ইঞ্চি করলে কি হচ্ছে? 6 ইঞ্চি করলে শুধু এই অল্প 2-3টা জায়গাতে একটু রিইনফোর্সমেন্ট বেশি লাগতেছে, বাকিগুলাতে লাগতেছে না 6 ইঞ্চি করলে। আর এটাকে যদি আমি 5 ইঞ্চি করে দিই, 5 ইঞ্চি করলে দেখা যায় যে কোথাও আর এক্সট্রা লাগতেছে না। সো আমরা যেটা করতে পারি, আমরা করতে পারি কি, পুরাটাতেই হচ্ছে 6 ইঞ্চি প্রোভাইড করব, লাস্টে যে অংশটাতে ছিল 5 ইঞ্চি প্রোভাইড করা লাগে ওই জায়গায় হচ্ছে আমি 5 ইঞ্চি প্রোভাইড করতে পারবো। সরি, এই যে এই জোনটা শেয়ার ওয়ালের যে জোনটা, এই জোনটাতে এবং হচ্ছে এই পেরিফেরাল যে জোনটা, এগুলাতে। তার মানে আপনি এই জোনে যদি 5 ইঞ্চি পর পর ইউজ করেন তাহলে আপনার হয়ে যাচ্ছে, বাকিটাতে আপনি 6 ইঞ্চি পর পর 3 নাম্বার বার ইউজ করতে পারেন টপের জন্য। আর যদি সহজভাবে করতে চান তাহলে হচ্ছে টোটালটাতে 5 ইঞ্চি পর পর ইউজ করেন, হয়তো বা রিইনফোর্সমেন্ট একটু বেশি লাগবে, টপের রিইনফোর্সমেন্ট একটু বেশি লাগতেছে। আচ্ছা, এখন বটমেরটা যদি করি, বটমেরটা এই জায়গায় 3 নাম্বার বার আমরা যদি 8 ইঞ্চি পর পর প্রোভাইড করি, এই জায়গায় দেখেন আমি কিন্তু যখন টপেরটা করতেছিলাম তখন শুধু টপেরটা চেঞ্জ করছি, এখন হচ্ছে বটমেরটা করতেছি, বটমেরটা চেঞ্জ করতেছি। দেখেন বটমেরটা 8 ইঞ্চি পর পর প্রোভাইড করলে শুধু এই জোনটাতে লাগে, আর বাকি কোথাও লাগে না। শুধু এই জোনটাতে লাগে, বাকি কোথাও লাগে না। আমি যদি 8 ইঞ্চির জায়গায় 7 ইঞ্চি পর পর প্রোভাইড করি, 7 ইঞ্চি প্রোভাইড করলে টোটালটাই হয়ে যাচ্ছে। সো এইরকম ভাবে আমরা যেটা করতে পারি, যে আমি যদি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি পর পর, তাহলেই আমি টোটালটা পেয়ে যাচ্ছি। এই জায়গা থেকে আমি বুঝতে পারতেছি যে আমি 7 ইঞ্চি পর পর বটম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, আর 6 ইঞ্চি পর পর হচ্ছে টপ রিইনফোর্সমেন্ট এই জোনটাতে ইউজ করব। আর এই যে জোনটা আছে এতটুকু জোনে, এটাতে হচ্ছে 5 ইঞ্চি পর পর টপ রিইনফোর্সমেন্ট ইউজ করব। আচ্ছা, এছাড়াও আমি যদি রিবার এরিয়া প্রতিটা স্ট্রিপে কি পরিমাণ আসে ওইটা যদি আমি করতে চাই, এই যে এই জায়গায় দেখাচ্ছে আমাদের যে স্ট্রিপ আছে, এই স্ট্রিপে বটমে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগতেছে ওইটা। যেমন হচ্ছে এই জায়গায় লাগতেছে হচ্ছে 0.81, এটাতে লাগতেছে 0.81 ইঞ্চি স্কোয়ার রড, ঠিক আছে। স্ট্রিপে একটা স্ট্রিপে কতটুকু লাগতেছে ওইটা দেখাচ্ছে। সিমিলারলি আমরা টপেরটাও দেখতে পারি, যে টপে দেখাচ্ছে, দেখেন এটা শুধু স্ট্রিপে দেখাচ্ছে, এটা কিন্তু ইঞ্চি স্কোয়ার পার ফিট না, পার ফিটে কতটুকু অতটুকু না, এটা হচ্ছে আপনার মিডল স্ট্রিপে কতটুকু লাগতেছে, তো তারপরে হচ্ছে কলাম স্ট্রিপে কতটুকু লাগতেছে ওইটা দেখাচ্ছে। এছাড়াও আরেকটা করা যায়, এছাড়াও আরেকটা হচ্ছে এই জায়গায় আমরা কত নাম্বার বার ইউজ করব। আমি যদি 3 নাম্বার বার ইউজ করি তাহলে সে আমাদেরকে স্পেসিং দেখাই দিবে টপ এবং বটমের জন্য। আমরা টপের জন্য দেখতেছি, এই যে এই জায়গায় দেখাচ্ছে এই স্ট্রিপে 14টা 13 বার লাগবে টপে, এই স্ট্রিপে লাগবে হচ্ছে 8টা 3 নাম্বার বার, 2টা 3 নাম্বার বার। এরকম ভাবে আপনাদের স্ট্রিপে কয়টা 3 নাম্বার বার অথবা 4 নাম্বার বার যাই লাগুক, ওইটা কতটুকু লাগতেছে ওইটা এই জায়গায় দেখাই দিবে। আচ্ছা,
এরকম ভাবে টপ এবং বটম দুইটার জন্যই আমরা দেখতে পারি। এটা হচ্ছে বটমের জন্য। আচ্ছা, এরপর এই জায়গায় যেমন আমরা স্পেসিং দিয়ে দিছে তাই না, এছাড়াও স্পেসিং ছাড়া আমি হচ্ছে রডের এরিয়া দিয়ে দিতে পারি। যে আমি যদি ধরেন 4 নাম্বার বার অথবা 4 নাম্বার বারের এরিয়া তো জানি আমরা হচ্ছে 0.20, কিন্তু আপনার 12 mm যেটা 12 mm এর এরিয়া কিন্তু 0.20 না, ওইটার এরিয়া হচ্ছে 0.1 এটার কাছাকাছি, 1 এটার কাছাকাছি। হ্যাঁ, সো আপনি যেহেতু এই জায়গায় 4 নাম্বার বার দিতে পারতেছেন না, আমরা কিন্তু 4 নাম্বার বার এই জায়গায়, ও হ্যাঁ 4 নাম্বার বার দিতে পারতেছি, মিলিমিটার দিতে পারতেছি না, 12 mm যেহেতু আমি ইউজ করি। এই যে এই জায়গায় দেখেন নাম্বার আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এরকম 18 নাম্বার পর্যন্ত আছে। আপনি যেহেতু 4 নাম্বার 12 mm দিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এই জায়গায় 12 mm এর যে এরিয়া, 12 mm এর এরিয়া যদি আপনি দিয়ে দেন 0.18, তাইলে কিন্তু আপনি 4 নাম্বার বার 12 mm বার ইউজ করতে পারতেছেন, যেটা আমাদের অ্যাভেলেবল ম্যাটেরিয়াল আছে তাই না। যে এই জায়গায় দেখেন আর কোথাও লাগতেছে না এক্সট্রা। এটাকে যদি আমি 12 mm কে 8 দিয়ে দিই, তাহলে দেখবেন কোথায় কোথায় এক্সট্রা লাগতেছে ওইটা সে, ও আচ্ছা, এটা তো আমরা 4 নাম্বার বার নিছি, 4 নাম্বার বার নিলে তো অনেক কম লাগবে। কোথাওই লাগতেছে না, 12 mm পর পর, 12 ইঞ্চি পর পর দিলেও কোথাও লাগতেছে না। এরকম ভাবে আমরা ইয়াগুলো করতে পারি। হ্যাঁ, ডিটেলিং গুলো করতে পারি। এই জায়গায় দেখাচ্ছে কোথায় এক্সট্রা কি লাগতেছে, ওইটা এই জায়গায় দেখাচ্ছে। এটা থেকে পরে হচ্ছে আমরা ডিটেলিং গুলা করি জেনারেলি। আচ্ছা, আমার তো মনে হয় স্ল্যাব ডিজাইনটা খুব কঠিন কিছু না, একবারেই সহজ। এটাতে কি কোনো কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে একটু বলেন আমাকে, সলভ করার চেষ্টা করব। আর এটা ওই বিমের মতোই ফ্লেক্সারাল এলিমেন্ট, যেহেতু আমাদের ডিসকন্টিনিউয়াস ইন্ডে রিইনফোর্সমেন্ট এক্সটেন্ড করা লাগে হচ্ছে L/4 পর্যন্ত, আর সেন্ট্রাল যেই ইয়াগুলো আছে ওইগুলাতে করা লাগে হচ্ছে L/3 পর্যন্ত এক্সটেন্ড করা লাগে। এটা অলরেডি আপনারা আনাম স্যারের শীট থেকে পাইছেন। তারপরে একটু আমি স্যারের শীটটা একটু দেখাই দেই। ও, এটা তো 317 এ। এই যে স্যারের এই শীটটাতে ফিগার 10.10 এ দেখানো আছে, আমরা যদি বার কাটালপ করি, বার কাটালপের জন্য আমরা কোথায় কতটুকু এক্সটেন্ড করব এবং কোথায় কতটুকু কাটতে পারবো। সিমিলারলি এটা দেখানো হচ্ছে আর অল্টারনেটিভ ক্র্যাঙ্কের জন্য। হ্যাঁ, আপনার এই জায়গায় দেখেন ইন্ডে যেটা, দ্যাট মিন্স ডিসকন্টিনিউয়াস ইন্ড যেটা, এটাতে আমরা L/4 পর্যন্ত নেওয়া লাগবে আর টপ রিইনফোর্সমেন্টটা
আর মিডল যেগুলো এগুলো হচ্ছে L/3 পর্যন্ত। সিমিলারলি বার কাটেল হবে মিডলে L/3, আর এই জোনটাতে এটা হচ্ছে আমরা L/7 পর্যন্ত নিব। আর আহ, আহ, এটা অল্টারনেটিভ ক্র্যাঙ্কের জন্য L/4। আর এটা হচ্ছে আপনি L/8 এ কাটতে পারবেন, তবে একটা কন্টিনিউয়াস করতে হবে, একটা কাটতে পারবেন, সবগুলা কাটতে পারবেন না, একটা কন্টিনিউয়াস একটা কাটতে পারবেন এরকম ভাবে, ঠিক আছে। সো মোটামুটি এই হচ্ছে স্ল্যাবের ডিটেইলিং, আমরা এইভাবেই করি স্ল্যাবের ডিটেইলিং গুলা। আর স্ল্যাবের ডিটেইলিং এর একটা টিপিক্যাল আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে স্ল্যাব ডিটেইলিংটা করা হয়। এই যে, এটা হচ্ছে অল্টারনেটিভ ক্র্যাঙ্ক করে, হ্যাঁ। আপনার ধরেন এ অ্যাক্সিস বরাবর লং অ্যাক্সিস বরাবর আমাদের যে রড গুলা, এটা টপে কতটুকু এক্সটেন্ড হবে, বটমে কতটুকু যাবে, কতটুকু যে অল্টারনেটিভ ক্র্যাঙ্ক হবে ওইটা বলা থাকবে, ডাইমেনশন দেখানো থাকবে, এবং হচ্ছে আপনার টপের রিনফোর্সমেন্টের স্পেসিং কত হবে, বটমের যেটা ওইটার স্পেসিং কত হবে, টপের স্পেসিং কত হবে, এই জিনিসগুলা দেওয়া থাকতে হবে। এটা কিভাবে দিয়ে দেওয়া হয়, যেমন হচ্ছে আমাদের এ যেটা এ মিনস হচ্ছে আপনার বটমের রিনফোর্সমেন্ট। বটমের রিনফোর্সমেন্ট আমরা ইউজ করতেছি হচ্ছে 10 mm 5 ইঞ্চি পরপর অল্টারনেটিভ ক্র্যাঙ্ক। সিমিলারলি বি যেটা, বি কোথায় আছে এটা দেখতে হবে, বি তো মনে হয় এই জায়গায় নাই, তাহলে হচ্ছে আমরা 1 2 এবং হচ্ছে এই জায়গায় 3 একটা অপশন আছে, তাহলে 1 2 এবং 3 দেখি। 1 এ কি বলছে, 1 এ হচ্ছে একটা 10 mm এক্সট্রা টপ গ্যাপের মধ্যে, আপনার অল্টারনেটিভ ক্র্যাঙ্ক যে হবে ওই অল্টারনেটিভ ক্র্যাঙ্কের মধ্যে হচ্ছে মাঝখানে একটা 10 mm এক্সট্রা টপ। সিমিলারলি 2 যেটা, 2 তে হচ্ছে দুইটা 10 mm এক্সট্রা টপ বিটুইন গ্যাপস, গ্যাপগুলোর মধ্যে, এই যে 2 হচ্ছে এটা মাঝখানে। রিইনফোর্সমেন্ট বেশি লাগতেছে কারণ হচ্ছে এটার স্প্যান হচ্ছে 20 ফিট, 20 ফিট বাই 20 ফিট, এই কারণে হচ্ছে দুইটা আসতেছিল। সিমিলারলি 3 যেটা, 3টা হচ্ছে এই যে ক্যান্টিলিভার জন্য, 3 তে কি বলা হয়েছে, 10 mm এর পরিবর্তে ইউজ করা হয়েছে 12 mm। আর এই জায়গায় আপনি যে ম্যাটেরিয়ালস নিয়ে ডিজাইন করছেন ওইটা এই জায়গায় লিখে দিবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্টের ডিটেইলিং। কর্নার রিইনফোর্সমেন্ট, এই যে এই কর্নার গুলাতে আপনার রিইনফোর্সমেন্ট কিরকম দিবে, এই কর্নার গুলাতে ওইটা এই জায়গায় দেখানো আছে। জেনারেলি এরকম হচ্ছে হয় আপনার স্ল্যাবের ডিটেইলিং গুলা, ওটা এক ডাইমেনশনের জন্য, এটা হচ্ছে অন্য আরেকটা ডাইমেনশনের জন্য। যেমন হচ্ছে এই জায়গায় বি দেখানো আছে, এই যে বি, বিটা বলতেছে এটা জেনারেলি হচ্ছে বাইন্ডার আর কি। বি হচ্ছে 8 ইঞ্চি পর পর 10 mm বা টপ এন্ড বটমে বাইন্ডার হিসাবে প্রোভাইড করা হয়। মোটামুটি এরকম ভাবে হচ্ছে স্ল্যাবের ডিটেইলিং করে। এটা হচ্ছে অল্টারনেটিভ ক্র্যাঙ্কের জন্য। আর বার কাটেলপ একটা আপনাদেরকে দেখাই, এই যে বার, এটা হচ্ছে একটা বার কাটেলপের। ফার্স্টে আমরা যেটা করি, আহ, আমাদের ফার্স্টে স্ল্যাবের ডাইমেনশন গুলো দেখানো হবে, স্ল্যাবের ডাইমেনশন। তা না হইলে জেনারেলি দেখা যায় ওরা বিমে যদি আপনার কোথাও ইয়া থাকে, কলাম ফ্লাশ না থাকে, সেই ক্ষেত্রে ওরা ঝামেলা করে ফেলে, স্ল্যাবের ডাইমেনশন বের করতে গেলে ঝামেলা করে ফেলে। এই কারণে হচ্ছে প্রতিটা স্ল্যাবের ডাইমেনশন কত হবে ওইটা দিয়ে দেওয়া হয়, এবং হচ্ছে আপনার স্ল্যাবের থিকনেস গুলা ফার্স্টে আমরা স্ল্যাবই লিখে দিই। এটা হচ্ছে স্ল্যাব লেআউট প্ল্যান বলি। তারপর হচ্ছে স্ল্যাব লেআউট প্ল্যানের পর স্ল্যাবের ডিটেইলিং গুলা আমরা হচ্ছে ফার্স্টে এক ডাইমেনশনেরটা দেখাই। দ্যাট মিন্স আমি যদি লং ডাইমেনশনেরটা চিন্তা করি, প্রতিটা স্ল্যাবে লং ডাইমেনশনের রিইনফোর্সমেন্ট কত হবে, সেম প্রসিডিউর, বাট এই জায়গায় দেখাই দিতে হয় যে এক্সটেন্ড কতটুকু হবে এবং কাট যে কতটুকু জায়গা। তো যেমন এটা হচ্ছে যেহেতু মিডলে, তার মানে এই এটার L/3 তে হবে। আর যেহেতু 3 ফিট 4 ইঞ্চি, এটা হচ্ছে
এটা ডিসকন্টিনিউয়াস ইন ডে, সো এটার L/4 এ হবে। এবং হচ্ছে এই রিইনফোর্সমেন্ট গুলো আমরা ইটেপস এ যেরকম ভাবে বের করলাম ওইরকম ভাবে বের করে আপনার কত নাম্বার বার অথবা কত মেম্বার কতটুকু ডিসটেন্স পর পর ইউজ করবেন এরকম ভাবে লিখে দেওয়া লাগবে। ম্যাটেরিয়াল প্রপার্টিজও লিখে দেওয়া লাগবে। তারপর হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্টটা দেখায় দেওয়া লাগবে। যে কর্নার রিইনফোর্সমেন্টটা জেনারেলি যেটা হয় আপনার যেই স্ল্যাবে আছেন অথবা যেই স্ল্যাবে কর্নার তৈরি হচ্ছে ওই স্ল্যাবে আপনার পজিটিভ ম্যাক্সিমাম যে রিইনফোর্সমেন্ট হয় ওইটাই হচ্ছে আপনার টপ এবং বটমে ইউজ করতে হয়। এরকম ভাবে হচ্ছে বার কাটালভের ডিটেইলিংটা হয়। ফার্স্টে আমরা যেটা দেখলাম অল্টারনেটিভ ক্র্যাঙ্ক। অল্টারনেটিভ ক্র্যাঙ্ক হচ্ছে অল্টারনেটিভ হয়ে উপরে চলে যায়, কিন্তু এটা হচ্ছে স্ট্রেট থাকে। আচ্ছা, এই হচ্ছে স্ল্যাবের ডিটেইলিং। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। এই জায়গায় আরো অনেক কিছুই দেখানো আছে, যেমন হচ্ছে রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে, তারপরে হচ্ছে এফইএম বেসড, যেটা ফাইনাইট এলিমেন্ট বেসড, যেটা ওইটা আমরা যেহেতু স্ট্রিপ বেসড করছি সেই ক্ষেত্রে আমাদের এফইএম বেসড দরকার নাই। স্ট্রিপ যেহেতু নিছি, আবার যদি আপনারা চিন্তা করেন যে না আমি এফইএম বেসড দেখবো, এরকম এফইএম বেসড এর জন্য আর স্ট্রিপ করা লাগে না, সরাসরি আমরা দেখতে পাই বটম সব ডিরেকশনই আপনি দেখতে পাবেন। এই জায়গায় দেখাচ্ছে কোথায় স্ট্রেস কিরকম জেনারেট হচ্ছে ওইটা দেখাচ্ছে। সরি, রিভার ইন্টেন্সিটি কোথায় কিরকম ওইটা এই জায়গায় দেখাচ্ছে। এই যে কলাম স্ট্রিপ গুলাতে বেশি, মিডল স্ট্রিপ গুলাতে কম। আবার যদি বটমের জন্য দেখি, বটমের জন্য দেখবো যে মাঝখানে বেশি, কলাম স্ট্রিপটাতে কম। একই রকম কলাম এবং শেয়ার ওয়াল যে জায়গায় আছে ওই জায়গায় বেশি লাগতেছে, আর মিডল স্ট্রিপে বটম যেটা ওইটা হচ্ছে মিডল স্ট্রিপটাতে বেশি লাগতেছে। সো এই জায়গা থেকেও আপনারা ডিজাইন করতে পারেন। ডিজাইন করার জন্য আপনারা যেটা করতে পারেন, এই জায়গায় 3 নাম্বার বার আমরা যদি 5 ইঞ্চি পর পর, 12 ইঞ্চি ছিল তো 12 ইঞ্চি থাক, তবে যদি প্রোভাইড করে দেয় তখন দেখেন কোথায় কোথায় এক্সট্রা লাগতেছে। যেমন এই জায়গাগুলোতে এক্সট্রা লাগতেছে, কলামের জোন গুলাতে এক্সট্রা লাগতেছে, ওই জায়গাগুলো সে দেখাচ্ছে। এই যদি আমি 8 ইঞ্চি পর পর দিয়ে দেই, এই যে দেখেন শুধু এই 4-5টা জোনে হচ্ছে বেশি লাগতেছে। ওই যে যেটা আমরা ফার্স্টে বললাম যে 6 ইঞ্চি পর পর দিলে তাও দেখবেন এই জোনে কিছু লাগতেছে, এই দুইটা এবং এই জোনে। সো আমরা যদি 5 ইঞ্চি পর পর দিয়ে দিই, তাহলে এই জন্য একটু লাগতেছে, অল্প একটু। একটু ইয়াতে থাকবেন, আমি একটা মিনিট, হ্যাঁ। রান্না করেন মাছ আছে, আজকে মাছ দিয়ে দিই, আলু দিই, আলু পেঁয়াজ। হ্যালো, সিমিলারলি আমরা বটমের জন্য করতে পারি। বটম স্ট্রিপে জায়গায় দেখেন কোথাও লাগতেছে না, টোটালটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটাতে এই জোনটাতে অল্প একটু লাগতেছে, এটা হচ্ছে শেয়ার ওয়ালের জোনটাতে। হ্যাঁ, তো শেয়ার ওয়ালের জোনটাতে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, তো এই কারণে দেখা যায় যে আপনার রিইনফোর্সমেন্ট একটু বেশি লাগে। শুধু এই শেয়ার ওয়ালের জোনটাতে বেশি লাগে, আর বাকিটা মোটামুটি একই রকম লাগে। এইভাবে হচ্ছে আপনারা স্ট্রিপ বেজও করতে পারেন, চাইলে ফাইনাইট এলিমেন্ট বেজও করতে পারেন। ঠিক আছে, সো স্ল্যাব মোটামুটি আমাদের এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। এখন নেক্সট হচ্ছে আমরা ফাউন্ডেশনে যাব আর কি।
ভাইয়া ওই যে শিয়ার ওয়ালের কাছে যে স্ল্যাবের রডটা বেশি আছে ওইটা কি আমরা ইগনোর করব নাকি ওইটা আমরা ওই জায়গাটাতে রডটা বাড়াই দিব? হ্যাঁ, ওই জোনটাতে আমরা দেখতে হবে যে রেইনফোর্সমেন্ট কিরকম লাগতেছে। ইগনোর করার কোনো ওয়ে নাই, রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। বাট যখন আপনি স্ট্রিপ বেসড করবেন দেখবেন ওই জোনটাতে আর রেইনফোর্সমেন্ট লাগতেছে না, কারণ হচ্ছে টোটাল স্ট্রিপটা একসাথে কাজ করতেছে। তো আর এটা হচ্ছে আপনার প্রতিটা ফাইনাইট এলিমেন্ট বেস, তো তার মানে প্রতি স্ট্রিপেই এত লাগতেছে। তখন সেই স্ট্রিপটা সরি, শুধু সেই এলিমেন্টটা ক্যালকুলেট করে আপনার ওই টোটালটা একসাথে ক্যালকুলেট করে। যখন আপনি স্ট্রিপ করবেন তখন দেখবেন যে এত রেইনফোর্সমেন্ট লাগতেছে। জি ভাই, এই জন্যই প্রশ্নটা করলাম আর কি। স্ট্রিপ দিলে রিইনফোর্সমেন্ট একটু কম আসে। হ্যাঁ, স্ট্রিপ হলে টোটালটা একসাথে কাজ করে, তো এই কারণে হচ্ছে কম আসে। কিন্তু এফইএম দিলে দেখা যায় যে রিইনফোর্সমেন্ট, স্ট্রেস কনসেন্ট্রেশন যেই জায়গায় হয় ওই জায়গায় অনেক রিইনফোর্সমেন্ট লাগে। জেনারেলি তো আমাদের স্ট্রাকচারটা এরকমই হয়, যে জায়গাটা দুর্বল ওই জায়গায় লোড নিতে পারতেছে না, অন্য জায়গায় সে লোড ট্রান্সফার করে দেয়, জি তাই না? জি। আচ্ছা ভাই, এখানে তো আমরা শুধুমাত্র গ্র্যাভিটি লোডের জন্য করলাম। ফ্ল্যাট প্লেট হইলে কি এটার সাথে সাথে আমাদের তো ল্যাটারাল লোডটাও তাহলে ইনক্লুড করতে হইতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাটারাল লোডও দেওয়া লাগবে। ল্যাটারাল লাগবে। এটা হচ্ছে জাস্ট আমরা যদি এরকম করি, লোড কম্বিনেশন গুলোর মধ্যে ল্যাটারাল গুলাও অ্যাড করে দিব, তাই কি? হ্যাঁ হ্যাঁ, লোড কম্বিনেশন যেটা ওইটাতে আমি হচ্ছে টোটাল লোড গুলো যদি করে দেই, টোটালটাই দিয়ে দিলাম। আচ্ছা ভাই, আর আগের দিন আমাদের একটা প্রশ্নের একটা একটু আমরা ছিলাম যে আমরা ওই করতেছিলাম যে বিমে টর্শনের জন্য মডিফায়ার দিয়েছিলাম 0.01। তো জি, ওইটা হচ্ছে গিয়ে ভাইয়া কি ডিসকাশন করতে করতে আমাদের আসলে শেষ হয়ে যাচ্ছিল সময়, জন্য এটা বলছিল যে আজকে একটু বলবে। তো আচ্ছা এইটা একটু ভাইয়া যে টর্শন আমার একদম আমরা ইগনোর করে ফেলছি কিসের ক্ষেত্রে, জি, বিমের ক্ষেত্রে। তো ভাইয়া বলছিল ওইটা স্ল্যাবে চলে যাবে। তো এই হ্যাঁ জিনিসটা হইলে কি তাহলে কি স্ল্যাবে কি তাহলে রিইনফোর্সমেন্টটা আমাদের আরেকটু বেড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তখন আরেকটু বেড়ে যাবে। বেড়ে যাবে। এই কারণেই হচ্ছে ডিজাইন করার পরে আমরা হচ্ছে ইয়াতে চেক দেওয়া লাগে, এই যে কি বলে উইন্ড আর্থকুয়েক ল্যাটারাল যে লোড গুলো আছে ওই লোড গুলা নিয়ে চেক দেওয়া লাগে। স্ল্যাবে। স্ল্যাব। আচ্ছা 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 আচ্ছা। তাহলে কি তাহলে এটাই যেরকম হয় যে আমরা দুইবার অ্যানালাইসিস করে দেখবো আর কি, তাই তো ভাইয়া? হ্যাঁ একবার হ্যাঁ ল্যাটারাল ছাড়া একবার ল্যাটারাল সহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। খুব বেশি চেঞ্জ হবে না, সামান্য কিছু চেঞ্জ হতে পারে, সামান্য একটু চেঞ্জ হতে পারে। আর টর্শনের জন্য তো আমাদের হচ্ছে তিনটা লেয়ারের রড দেওয়া লাগে। একটা হচ্ছে ফেসিং বার ইউজ করা লাগে মাঝখানে, যেটা এটা হচ্ছে আপনার টর্শনের টোটাল যে রিইনফোর্সমেন্ট আসতেছে ওটাকে তিনটা ভাগে ভাগ করে দেই। একটা হচ্ছে প্রথমে, একটা হচ্ছে টপে, আর একটা হচ্ছে মিডল। সো এই ফেসিং বারটা তো অলরেডি মনে হয় কথা হয়েছেই আপনাদের সাথে। জি ভাইয়া, বিমের ভাই মধ্যে এগুলা। জি, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাই। ক্যান্টিলিভার স্ল্যাবের জন্য কি এক্সট্রা কিছু করতে হবে নাকি এভাবেই হয়ে যাবে? না, এটাতেই হবে, এটাতেই সে ক্যান্টিলিভারও তো বুঝতেছে, সবই বুঝতেছে সে, সমস্যা নেই। ও, ভাই আমার একটা মানে একটা যদি সময় থাকে আর কি আপনাদের, সেটা হচ্ছে হ্যাঁ কি আমাদের একটা প্রজেক্টে সেটা হুম, হচ্ছে একটা কার্নিশ দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে প্রায় 3 ফিট, মানে বারান্দাটার টপ স্ল্যাব যেটা সেটা হুম, 3 ফিট বের করেছে এবং সেটা লিন্টেল থেকে বের হচ্ছে। হুম। তো এত বড় একটা স্ল্যাব, 3 ফিটের একটা ক্যান্টিলিভার কি আমাদের যে লিন্টেল গুলো থাকে সেটা ক্যারি করতে পারে? এটা তো আসলে লিন্টেলটা কি শুধু ইয়ের উপরে, ব্রিক ওয়ালের উপরে? ব্রিক ওয়ালের উপরে, জি। এটা জেনারেলি আসলে লিন্টেলে ওইরকম লোড আসে না, তো কখনোই তো লোড আসে না, কারণ হচ্ছে জি লিন্টেলের উপর মানুষজন দাঁড়ায় না, অন্য কিছু করে না। যদি মানুষজন দাঁড়ায় অথবা যদি আপনার এসিড কোনো ভারী কিছু রাখা হয় সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে আপনার ব্রিক ওয়ালের উপরে রাখা যাবে না, এটা অবশ্যই কলাম অথবা বিমের সাথে কানেক্টেড করে দিতে হবে, মানে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসাবে ট্রিট করতে হবে। আচ্ছা তা আচ্ছা না আচ্ছা। হয়, তা না হলে দেখা যাবে যে আপনার ক্র্যাক চলে আসবে, ভেঙে পড়ে যেতে পারে। আচ্ছা, এটা আমার এটা থেকে দাঁড়ানোর মতন নাই, কারণ একটা বারান্দার টপ স্ল্যাবটা হবে আর কি। হ্যাঁ,
বারান্দার ছাদ হবে। তো সেই ক্ষেত্রে আমার এটা ওই সাধারণ লিন্টেলের উপরে আমার রাখলেও সমস্যা নাই। হ্যাঁ, যদি লোড না আসে তাহলে তো আর ভেঙে পড়ার কিছু নেই। কিছু নেই। জি, জি, লোড আসলে ভাঙা পড়তে পারে, জি। লোড না আসলে ভাঙার সমস্যা নেই। সমস্যা নেই। জি, আচ্ছা, এই থ্যাংক যে ইউ। দেখেন আমরা হচ্ছে উইন্ড আর্টপ্লেট নেওয়ার পর এই জায়গায় হচ্ছে বিম কলামের জয়েন্ট যেগুলো আছে কিছু কিছু জায়গায় একটু বেশি লাগতেছে, তাও একবারে কম, 0.0008, 5 ইঞ্চি পরপর যদি প্রোভাইড করি তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে। ওই ডিটেলিং করার পর আমাদের মানে আমি হচ্ছে টোটাল ডিটেলিং করলাম, তো ডিটেলিং করার পর আমাদের এই জায়গাগুলোতে হচ্ছে চেঞ্জ করে দিব আর কি। এরকম ড্রয়িং করে তারপর এই জায়গাগুলোতে হচ্ছে কিছু রিভাইজ হবে আর কি। তো ফার্স্টে ওইটা করবেন, তারপরে এটা দিয়ে চেক দেওয়া লাগবে, এটা হচ্ছে প্রসিডিউর। আচ্ছা ভাই, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা এখন ফাউন্ডেশনের পার্টটাতে যাচ্ছি। ফাউন্ডেশনের পার্টে আমাদের যেটা হয়, ফাউন্ডেশন তো জেনারেলি কি কি টাইপের ফাউন্ডেশন হতে পারে ওইটা নিয়ে একটু ডিসকাস করি। যেমন ফাউন্ডেশন অ্যানালাইসিস এন্ড ডিজাইনের জন্য আমরা 4টা ক্যাটাগরিতে করছি। যেমন হচ্ছে বেসিক্স অফ ফাউন্ডেশন ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইনের ফার্স্ট ক্যাপাসিটি স্ট্রেংথ রিকোয়ারমেন্ট, লায়াবল সেটেলমেন্ট, আর টার্মিনোলজি যেটা আছে, ফাউন্ডেশন, শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন, ডিজাইন প্রসিডিওর, সিঙ্গেল ফুটিং ম্যাট পাইলের জন্য, ইনপুট প্যারামিটারস এবং ডিজাইন স্টেপস গুলা। তারপর হচ্ছে বিএনবিসি 2020 কি কি প্রভিশন দেওয়া আছে ম্যাটেরিয়ালস এর জন্য, ডিজাইন লোডের জন্য, ফ্যাক্টর অফ সেফটি, ফাউন্ডেশন সাইজ, ফাউন্ডেশন ডেপথ, রিভার পার্সেন্টেজ, মিনিমাম ইম্পুলস রিভার, সেটেলমেন্টের জন্য। এরপর হচ্ছে বেসিক্স অফ ফাউন্ডেশন ডিজাইন, ফার্স্ট ক্যাপাসিটি স্ট্রেংথ রিকোয়ারমেন্ট, আর stability or bearing capacity, allowable bearing capacity of foundation soil is greater or equal bearing stress demand from superstructure. That means আমাদের সয়েলের যে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটিটা অবশ্যই আপনার স্ট্রাকচার থেকে যে স্ট্রেস আসতেছে ওইটার থেকে বেশি হইতে হবে, তা না হলে তো এটা সেটেল করবে অথবা তার পাঞ্চ করে ভিতরে ঢুকে যাবে। ব্যাপারটা তো এরকম। capacity of foundation structure is greater than or equal demand strength of foundation. আচ্ছা, তারপর allowable settlement, এটা তো allowable settlement হচ্ছে আপনার এই যে সয়েল টেস্টে দেখবেন allowable settlement হচ্ছে ওনারা যেটা করে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এর জন্য যে ফ্যাক্টর অফ সেফটি যেটা ধরে দেয় অথবা বেয়ারিং ক্যাপাসিটি যেটা বলে, এটা হচ্ছে ওনারা 1 ইঞ্চি পরিমাণ সেটেলমেন্ট ধরে তারপরে হচ্ছে আমাদেরকে ইয়া দেয় আর কি, বেয়ারিং ক্যাপাসিটি। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাতে অ্যালাইবল সেটেলমেন্টের চেয়ে কখনোই বেশি সেটেল না করে। অ্যালাইবল সেটেলমেন্টের চেয়ে যদি বেশি সেটেল করে তাহলে দেখা যাবে যে আপনার স্ট্রাকচারের বিভিন্ন জায়গায় ক্র্যাক আসবে। যেমন হচ্ছে আমি গতকালই একটা সাইডে গেলাম, এটা হচ্ছে আপনার মাওনা গাজীপুর। ওই জায়গায় হচ্ছে একটা ফ্যাক্টরি বিল্ডিং করছে নতুন একবারে, এই যে এই মার্চে হচ্ছে স্টার্ট করছে। বিল্ডিং করার পর লোড চাপে নেয় মার্চে, লোড চাপছে, দ্যাট মিনস আপনার প্যাকেজিং, তারপরে হচ্ছে অফিস, ডাইনিং, অনেক অনেক কিছু আছে, 4 তলা বিল্ডিং। তো ওইটাতে দেখা গেছে যে ব্রিক ওয়াল যেগুলো আছে অধিকাংশ ব্রিক ওয়ালে ক্র্যাক চলে আসছে। এখন তো মানে ফ্যাক্টরি তো আসলে লোকজন হচ্ছে যারা ওই জায়গায় কাজ করে, ডে লেবার যারা, এরা তো মনে করেন যে একটা ক্র্যাক দেখলেই হাই বিল্ডিং ভেঙে যাচ্ছে, এখনই কলাপস করবে, মানুষ মারা যাবে, এইসব মানে কথাবার্তা মানে ভয় পায় আর। কালকে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এই অবস্থা। তারপরে বলে আসলাম যে আসলে এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন সেটেলমেন্টের জন্য হচ্ছে, যেটা বুঝলাম আর কি লাস্টে। ফাউন্ডেশন সেটেল ওনারা যেই জোনটাতে বিল্ডিংটা করছে, একটা জোন ছিল হচ্ছে হার্ড সয়েল ছিল, মানে গাজীপুরের যে সয়েল ছিল, আর আরেকটা জায়গা ছিল হচ্ছে আপনার লোল্যান্ড। লোল্যান্ডে দেখা গেছে যে ওই জায়গায় সেটেল করতেছে, পার্মানেন্ট সেটেলমেন্ট এখনো হয় নাই। নতুন স্ট্রাকচার লোড চাপানোর পর দেখা গেছে যে ওইটা সেটেল করছে, এই সাইড সেটেল করে নাই, তো ঠিক আছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়ে গেছে। ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের কারণেই কলাম এবং বিমের জয়েন্ট যেগুলা, কলাম বিমের জয়েন্টে আপনার
যে ওয়াল ছিল ওই ওয়ালে প্রতিটা ওয়ালে ক্র্যাক চলে আসছে এবং হচ্ছে যতই ওনারা 2-3 বার হচ্ছে এগুলা রিপেয়ার করছে, আপনার প্লাস্টার দিয়ে বন্ধ করে দিছে, তারপরেও হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে। তো এখন মানে ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমাদের অ্যালায়েবল সেটেলমেন্টটা মাস্ট বি মাথায় রাখতে হবে। আমি এক সাইডে ভালো সয়েল আছে আর এক সাইডে খারাপ সয়েল, আমি যদি ভালো সয়েলের কথা চিন্তা করে ডিজাইন করি তাহলে কিন্তু হবে না। আমার মাথায় রাখতে হবে যে সেটেলমেন্ট কিরকম হইতে পারে। যদি সেটেলমেন্ট এক সাইডে কম হয় আর এক সাইডে বেশি হয় তাহলে তো ডিফারেনশিয়াল সেটেলমেন্ট হবে, আপনার এরকম ক্র্যাক জেনারেট করবে। ক্র্যাক জেনারেট করলে তো আপনার বিল্ডিং সার্ভিসেবল বিল্ডিং হবে না। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমরা যেটা জানি যে বেয়ারিং ক্যাপাসিটির জন্য যেগুলা হয়, যেমন গ্রস আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, কিউ নেট যেটা, তারপরে গ্রস অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি, কিউ অ্যালায়েবল, আমরা যেটা আছে আলটিমেট ওইটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিলেই আমরা হচ্ছে অ্যালায়েবল বেয়ারিং, গ্রস অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি। নেট অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে আলটিমেট স্যার আর নেটটাকে পারবো নাকি ফ্যাক্টর দেখতে? অফ সেফটি দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। আর স্যার কি আর ফ্যাক্টর অফ পারবো সেফটি নাকি জেনারেলি দেখতে? ফাউন্ডেশনে কত ইউজ করা হয় বলেন তো? 2.5 থেকে 3। হ্যাঁ, 2.5 থেকে 3 ইউজ করা হয়। তারপর হচ্ছে এই জায়গায় দেখানো হচ্ছে যে আমরা ফাউন্ডেশন, এই যে বেয়ারিং ক্যাপাসিটিটা কিরকম হয় জেনারেলি, যেরকম আমি যদি ফাউন্ডেশনের ক্ষেত্রে চিন্তা করি, নেট বেয়ারিং ক্যাপাসিটি যেটা, এটা হচ্ছে কলামে কি পরিমাণ লোড আসতেছে এবং হচ্ছে কলামের এরিয়া, কলামের টোটাল লোডকে আমি যদি কলামের এরিয়া দিয়ে ভাগ, ফুটিং এর এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে নেট বেয়ারিং প্রেসার পেয়ে যাচ্ছি, নেট সয়েল বেয়ারিং প্রেসার যেটা ওটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, ফাউন্ডেশনের টাইপ জেনারেলি দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন যেটা, শ্যালো ফাউন্ডেশনের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং আছে, ওয়াল ফুটিং আছে, কম্বাইন্ড ফুটিং আছে, ক্যান্টিলিভার অর স্ট্রাপ ফুটিং আছে, ম্যাট ফাউন্ডেশন, এগুলো সবই শ্যালো ফাউন্ডেশন, কারণ হচ্ছে এগুলো শ্যালো ডেপথে হয়ে থাকে। আর ডিপ ফাউন্ডেশনের মধ্যে থাকে হচ্ছে পাইল ফাউন্ডেশন, ক্যাশন, পিয়ার অর ক্যাশন যেটাকে বলি আমরা, যেগুলো অনেক ডিপে যে লোড ট্রান্সফার করে এটাকে আমরা জেনারেলি ডিপ ফাউন্ডেশন বলে থাকি। আচ্ছা, শ্যালো ফাউন্ডেশনের এই জায়গায় ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং অথবা স্প্রেড ফুটিং এর কিছু ডায়াগ্রাম দেওয়া আছে। এখন জেনারেলি এই টাইপের ফাউন্ডেশন বেশি হয়, যে ম্যাটেরিয়াল আপনার রেক্টেঙ্গুলার করলে দেখা যায় যে ম্যাটেরিয়ালস বেশি লাগে, যখন আমরা হচ্ছে একটু ট্রাপিজয়েডাল টাইপের করে দিব তখন দেখা যাবে যে এটা আপনার অনেকটুকু ম্যাটেরিয়ালস আপনি বাঁচাই ফেলতে পারতেছেন। আপনার পাঞ্চিং এর জন্য যে ডেপথ দরকার ডেপথ ঠিকই পাচ্ছেন, বাট এই জোনটাতে দুটা জোনে আপনি ম্যাটেরিয়ালস অনেক কম লাগছে। এরপর হচ্ছে এটা কম্বাইন ফুটিং, ট্রাপিজয়েডাল কম্বাইন ফুটিং, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার কম্বাইন ফুটিং, আর এটা হচ্ছে স্ট্রাপ ফুটিং। তো আপনারা জানেন দুইটা ফুটিং এর মধ্যে বিম দিয়ে কানেক্টেড থাকে। আর এটা হচ্ছে ওয়াল ফুটিং বলি অথবা রাফট বলি, ম্যাট বলি, যাই বলি। শ্যালো ফাউন্ডেশনে এটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন সিস্টেম, টোটাল স্ট্রাকচারটাই যদি একটা ফাউন্ডেশনের মধ্যে থাকে ফাউন্ডেশন বলি। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ফুটিং, কলামগুলো সবগুলাই একটা আরেকটার সাথে কানেক্টেড ফুটিং এ। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং দুইটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফুটিং, এটাও কন্টিনিউয়াস ফুটিং। এগুলো কম্বাইন ফুটিং বলা যেতে পারে, কম্বাইন ফুটিং। এটা হচ্ছে টাইপ 3, যেটা বিভিন্ন টাইপের হইতে পারে, কলামগুলো আলাদা করে ফেললাম। আমরা জেনারেলি যেটা করি কস্ট কমানোর জন্য আমরা সিঙ্গেল ফুটিং যেটা ওই ক্যাটাগরিতে চলে যাই। জেনারেলি আমি যদি এটা করি এবং এটা করি, এই দুইটার মধ্যে কোনটাতে কস্ট কম লাগে, মাস্ট বি এটার মধ্যে কস্ট কম লাগে, কারণ হচ্ছে এটাতে আমি ফুটিং এর কম ইউজ করতেছি। এটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন, ম্যাট অথবা রাফটে যাই বলি। স্ল্যাব বিম টাইপ রাফট ফাউন্ডেশন। এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে লাস্টের যে পার্টটা, এটা কিন্তু আমরা খুব একটা করি না। স্ল্যাব বিম টাইপ রাফট ফাউন্ডেশন খুব একটা করা হয় না, কিন্তু ঢাকা ভার্সিটির কলা ভবন যেটা, এটা তো হচ্ছে আমাদের জামিলুর রেজা স্যারের বাবা ডিজাইন করছেন।
এটা অনেক আগের ডিজাইন, সেই 1951 না কত জন, ওইরকম ওই টাইমের ডিজাইন সম্ভবত। হ্যাঁ, সো ওই টাইমে স্যারের বাবা এটা ডিজাইন করছেন কিভাবে জানেন? এই যে বিম, স্ল্যাব বিম টাইপ ফাউন্ডেশন আছে না, এই টাইপের ফাউন্ডেশন ডিজাইন করছে। এবং ওটা হচ্ছে রেফট ফাউন্ডেশনের চাইতে কস্ট এফেক্টিভ, অনেক কস্ট এফেক্টিভ। আপনার স্ল্যাবের থিকনেস খুবই কম লাগে, আপনি বিম এবং কলাম দিয়ে টোটাল লোডটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ডিপ ফাউন্ডেশনের মধ্যে আহ বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে, যেমন হচ্ছে ম্যাটেরিয়ালের উপর বেস করে টিম্বার, কনক্রিট, স্টিল, কম্পোজিট হইতে পারে। কনস্ট্রাকশন মেথড বোল্ড পাইল হইতে পারে, ড্রিভেন পাইল হইতে পারে। ড্রিভেন পাইলের মধ্যে আবার ক্যাটাগরি হইতে পারে, ড্রিভেন প্রিকাস্ট কনক্রিট পাইল, কাস্ট ইন সিটু কনক্রিট পাইল হইতে পারে, প্রি স্ট্রেস কনক্রিট পাইল হইতে পারে, টিম্বার পাইল হইতে পারে। ইনস্টলেশন টাইপের মধ্যে রিপ্লেসমেন্ট পাইলস হইতে পারে, তারপর হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট পাইল হইতে পারে। তারপর লোড ট্রান্সফার, যেটা ইন বেয়ারিং পাইল হইতে পারে, ফ্রিকশন পাইল হইতে পারে। ইন বেয়ারিং কাম ফ্রিকশন পাইল আমরা জেনারেলি যেটা করি, আমরা তো জেনারেলি ইন বেয়ারিং এর চাইতে আমাদের ফ্রিকশন পাইলটা বেশি এফেক্টিভ, তাই না? কারণ হচ্ছে আমাদের যে পাইল হয় তাহলে ফ্রিকশন জোনটা অনেক বেশি থাকে। ইন বেয়ারিং এ তো শুধু যে ডায়াটা আছে ওই ডায়ার নিচে, পাইলের নিচে যে ইন্ড আছে, যে সারফেস আছে ওইটার বেয়ারিংটা শুধু। সো ওইটার চাইতে আমরা ফ্রিকশন পাইলটা বেশি সাজেস্ট করবো। যদি ফ্রিকশন পাইল করা যায় তাহলে সবচেয়ে কস্ট এফেক্টিভ হয়। এই যে ম্যাটেরিয়ালস গুলো দেখানো আছে, আমি যেটা বললাম ওই জিনিসগুলো, যে ফাউন্ডেশনের প্রসিডিউর গুলো দেখানো হয়েছে, যে কিভাবে ইনস্টল করা হয়। ক্যাশন ওয়াল দিতে দিতে এটাই হচ্ছে ক্যাশন ওয়াল। তারপর হচ্ছে ডিজাইন, সিঙ্গেল ফুটিং ম্যাট অর পাইল ক্যাপ ডিজাইনের জন্য ইনপুট প্যারামিটারস এর মধ্যে আমাদের যে ইন্ডিয়াগুলা দরকার হয়, ম্যাটেরিয়াল প্রপার্টিজ দরকার হয়, কনক্রিটের অ্যাপ্রাইমেসি এবং স্টিলের অ্যাপ্রাইমেসি দরকার হয়। কলাম সাইজ, এগুলো তো অলরেডি আমরা ইটাপসে অ্যানালাইসিস এবং ডিজাইন করছি। তারপরে হচ্ছে কলামে কি পরিমাণ অ্যাক্সিয়াল লোড আসতেছে, কলাম হচ্ছে সাপোর্টে ডেড লোড প্লাস লাইভ লোড থেকে। কারণ হচ্ছে আমরা যখন ফুটিং এর এরিয়া বের করব তখন হচ্ছে আমাদের টোটাল লোডটা জানতে হয়। টোটাল লোডটা যদি আমি জানি, ওই টোটাল লোড থেকে আমি হচ্ছে ফুটিং এর এরিয়া বের করতে পারি। 12টার পরে তারপর হচ্ছে অ্যাক্সিয়াল লোডটা হচ্ছে পিইউ, যেটা হচ্ছে ফ্যাক্টর লোড। এই ফ্যাক্টর লোডটা নিয়ে আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করি, যাতে মুভমেন্ট করতে পারে, অ্যাক্সিয়াল লোড থাকতে পারে। আমরা হ্যান্ড ক্যালকুলেশন যখন করি তখন জেনারেলি আমরা মুভমেন্ট নেই না, কিন্তু ইটাপসে যখন আমরা অর্ডার দে। ফাউন্ডেশন অথবা ফুটিং ডিজাইন করি তখন হচ্ছে বেনির মোমেন্ট সহ আমাদের এই টোটাল জিনিসটাই কাজ করে। তারপরে হচ্ছে আমরা সিঙ্গেল আর কম্বাইন্ড ফুটিং, তারপর পাইল এন্ড পাইল ক্যাপ, ম্যাট, কনক্রিট, এগুলোর জন্য ডিজাইন স্টেপ গুলা, দ্যাট মিন্স আমরা আবারে কোন ডিজাইন করার জন্য কি কি স্টেপ নিয়ে কাজ করি, ফার্স্টে কোনটা করব, তারপর কি করব, এই জিনিসগুলো আবারে কয় না দেওয়া আছে। খাইতে আপনারা রাস্তা এটা একটু দেখেন। হ্যাঁ, আমি এটা আমি পরে আবার কথা বলতেছি। এই এত কিছু আমি পারবো না।
রুম ভাই, হ্যালো। হ্যালো, হ্যালো। রুম ভাই, আপনি কি কথা বলতেছিলেন তখন? জি না, ভাই। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা। সো আমরা যেটা করি, আমরা যেমন হচ্ছে সিঙ্গেল অর কম্বাইন্ড ফুটিং, যেটা ওইটা করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে আনফ্যাক্টরড লোড বের করি। আনফ্যাক্টরড লোড বের করার পর নেক্সট হচ্ছে আমরা বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে ভাগ দিই। নেট বেয়ারিং প্রেসার যেটা আছে ওইটা দিয়ে ভাগ দিই। সো নেট বেয়ারিং প্রেসার দিয়ে ভাগ দিলে আমি হচ্ছে ফুটিং এর সাইজ গুলো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং বলি, ইন্ডিভিজুয়াল ফুটিং বলি, ওইগুলোর জন্য। তারপর যেটা করতে হয়, আমরা স্ল্যাবের ফাউন্ডেশনের থিকনেস বের করি। ফাউন্ডেশনের থিকনেস এর জন্য আহ, কি কি চেক দেওয়া লাগে? আমাদের তিনটা চেক দেওয়া লাগে। একটা হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক, বিম শেয়ার চেক, আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। জেনারেলি পাঞ্চিং শেয়ারটাই গভর্ন করে। তারপর থিকনেস বের করার পরে হচ্ছে রিইনফোর্সমেন্ট বের করব। রিইনফোর্সমেন্ট আসবে হচ্ছে ফ্লেক্সাল রিইনফোর্সমেন্ট এবং হচ্ছে মিনিমাম যে রিইনফোর্সমেন্ট দরকার, এই দুটার মধ্যে যেটা গভর্ন করে ওটা হচ্ছে আমি প্রোভাইড করে দিব। এবং আলটিমেটলি আমাদের যেটা করতে হবে, কনস্ট্রাকশন করার জন্য ডিটেইলিং দিয়ে দেওয়া লাগবে, রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সব সময় ফাউন্ডেশনে সেটেলমেন্টটা চেক দেওয়া লাগবে, যে আমাদের সেটেলমেন্টটা ঠিক আছে কিনা। সেটেলমেন্টটা ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে দেখতে পারি? এটা হচ্ছে আমি যদি ফ্যাক্টর অফ সেফটি ক্যালকুলেট করি, তাইলেই আমি বুঝতে পারি যে আসলে সেটেলমেন্টটা ঠিক আছে কিনা। কারণ হচ্ছে সয়েল টেস্ট যারা করে তারা হচ্ছে 1 ইঞ্চ সেটেলমেন্টের জন্য জেনারেলি আপনার ফ্যাক্টর অফ সেফটিটা ফাউন্ডেশনে বলে দেয়, যে আমাদের ফাউন্ডেশনের ফ্যাক্টর অফ সেফটি অথবা সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি, এটার জন্য ফ্যাক্টর অফ সেফটি ধরা হয়েছে 2.5 or 3, যাই হোক, এটা সবসময় বলে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে পাইল এবং পাইল ক্যাপের জন্য, পাইল এবং পাইল ক্যাপের জন্য আমরা সয়েল টেস্টে বলে দেয় যে আপনার 18 ইঞ্চি অথবা 20 ইঞ্চি ডায়ার পাইলের লেন্থ যদি 50 ফিট অথবা 60 ফিট হয়, তাহলে হচ্ছে ওইটার ক্যাপাসিটি কত হয়, এটা 50 টন না 60 টন না 40 টন, ওইগুলা বলে দেয়। সো আমাদের ফার্স্টে বের করতে হবে আনফ্যাক্টর লোড কত আসতেছে সাপোর্টে অথবা ফাউন্ডেশন। ওই লোডটা দিয়ে আমি হচ্ছে টোটাল লোডটাকে এক একটা পাইলের ক্যাপাসিটি দিয়ে ভাগ দিলে নাম্বার অফ পাইল পেয়ে যাচ্ছি। নাম্বার অফ পাইল যদি আমরা পেয়ে যাই, তাহলে হচ্ছে নাম্বার অফ পাইল যদি আমি তিনটা পাই, তিনটা পাইলের জন্য যে অ্যারেঞ্জমেন্ট হয়, আমি তো অলরেডি ডায়া জানি যে 20 ইঞ্চি না 18 ইঞ্চি ডায়ার জন্য আমি পাইল ডিজাইন করলাম। তখন হচ্ছে ওই ডায়ার জন্য যে পাইলের অ্যারেঞ্জমেন্ট হয়, ওই অ্যারেঞ্জমেন্ট নিব। ওই অ্যারেঞ্জমেন্ট নিয়ে হচ্ছে পাইল ক্যাপ ডিজাইন করতে হবে। পাইল ক্যাপ ডিজাইনের জন্য সেম প্রসিডিওর। আমরা যে যেমন সিঙ্গেল ফুটিং এর জন্য যেমন তিনটা জিনিস আছে, যেমন পাঞ্চিং শেয়ার চেক, বিম অর ফ্লেক্সার শেয়ার চেক, হচ্ছে বেন্ডিং মোমেন্টের জন্য চেক। সো ক্যালকুলেট করতে হবে থিকনেস, তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করব, ফ্লেক্সার এবং হচ্ছে মিনিমাম রিইনফোর্সমেন্ট, এবং হচ্ছে আলটিমেটলি ডিটেইলিং এ দেখাবো। তারপর হচ্ছে ম্যাটের জন্য সিমিলারলি, যেমন হচ্ছে আমাদের ফার্স্টে যেটা জানতে হবে যে আমি যতটুকু জায়গায় ম্যাট করতেছি, ওই জায়গায় যেই টোটাল লোড আসতেছে, ওই লোড এবং হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটিটা মিলতেছে কিনা। যদি আমাদের বেয়ারিং ক্যাপাসিটি কম থাকে, টোটাল এরিয়ার লোড যদি বেশি থাকে, তাহলে কিন্তু সরাসরি আপনি ম্যাট করতে পারবেন না। ম্যাট করলে দেখা যাবে আপনি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট আসতেছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? ম্যাট অন পাইল করতে হবে, পাইলের উপরে ম্যাট করতে হবে। ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট রেজিস্ট করার জন্য আপনার পাইল করতে হবে, পাইলের উপর ম্যাট করতে হবে। আর ম্যাট করার পর আমাদের যেটা দেখতে হবে, ম্যাটে কিন্তু স্ট্রেস কনসেন্ট্রেশন হয় অনেক। সো স্ট্রেস কনসেন্ট্রেশন রেজিস্ট করার জন্য আমরা যেটা করি, জেনারেলি পেরিফেরিতে চারপাশে হচ্ছে ম্যাট এক্সটেন্ড করে দেওয়া হয়, এবং হচ্ছে আপনার স্ট্রেস কনসেন্ট্রেশন দূর করার জন্য ম্যাটে বিম ইউজ করতে পারেন যদি পসিবল হয়। আর যদি পসিবল না হয়, সেক্ষেত্রে থিকনেস বাড়াই দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, জেনারেলি ম্যাটে সব জায়গায় যদি আপনি একই থিকনেস ইউজ করতে যান, তাহলে দেখা যায় যে কস্ট এফেক্টিভ হয় না। আমরা জেনারেলি যেটা করি যে ম্যাটের থিকনেসটা
যেই কলামে বেশি আসতেছে ওই কলামের জন্য বেশি রাখি, অন্যান্য কলামে কম রাখি। সব জায়গায় একই রকম হয়, ম্যাথে যেটাতে বেশি আসতেছে ওই জায়গায় থিকনেস বেশি থাকে, আর যেটাতে কম আসতেছে ওই জায়গায় কম থাকে। এটা জেনারেলি নিচের দিকে বাড়ানো হয়, কারণ হচ্ছে উপরের সারফেসটা ম্যাট যারা ডিজাইন করে অথবা ইউজ করে তারা চিন্তা করে যে আমি এটা যাতে একটা অকুপেন্সি হিসাবে ইউজ করতে পারি। যেমন হচ্ছে এটা কার পার্কিং হিসাবে ইউজ করে অনেকে, অথবা অনেকে গ্যারেজ হিসাবে ইউজ করে, আবার অনেকে স্টোরেজের জন্য ইউজ করে। সো আমরা সবসময় চেষ্টা করব ম্যাটের সারফেসটা, আপার সারফেসটা যাতে স্মুথ হয়, মানে একই লেভেলে হয়। আমি যদি থিকনেস বাড়াইতে হয় সেক্ষেত্রে বটমের দিকে, দ্যাট মিন যেটা সয়েলের কন্টাক্টে থাকবে ওই জোনটাতে আমি হচ্ছে থিকনেস বাড়াবো, মানে ভেরিয়েশনটা করবো আর কি। তার মোটামুটি এই ফাউন্ডেশন ডিজাইনের জন্য। আর হচ্ছে ফাউন্ডেশনে properties of concrete for different types of foundation, যেমন হচ্ছে লেফট হ্যান্ড ফুটিং এর জন্য মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কত কেজি পার মিটার কিউব, এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, শ্যালো ফাউন্ডেশন ডিজাইন কনসিডারেশন বেয়ারিং ক্যাপাসিটি ডিউ টু শেয়ার স্ট্রেন্থ শেল কনসিডার দ্য মোস্ট unfavorable effect of the following combination of load, dead load, live load। আচ্ছা, বিএনবিসি কোডে কিন্তু একটা জিনিস বলা আছে যে আমরা ফাউন্ডেশনের সাইজ যে বের করতেছি এটা শুধু ডেড লোড লাইভ লোড নিলেই হবে না, আপনার আনফ্যাক্টর উইন্ড এবং আর্থকোয়েক লোড নিয়ে কাজ করতে হবে। দেখা যাবে যে উইন্ড এবং আর্থকোয়েকে গভর্ন করতে পারে, সেক্ষেত্রে আপনাদের কম্বিনেশন কয়টা হবে? কম্বিনেশন হবে নর্মাল ডেড লোড লাইভ লোড, তারপরে হচ্ছে আপনার ডেড লোড লাইভ লোডের সাথে উইন্ড লোড অর আর্থকোয়েক লোড। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ওভারটার্ন এফেক্ট আসতে পারে, অথবা আপলিফট প্রেসার আসতে পারে। সো ওইটার জন্য আমরা যেটা করি, ডেড লোডটা হচ্ছে 90% আর বাউন্সি প্রেসার যেটা ওটা হচ্ছে 100% নিয়ে আমরা দেখতে পারি যে উপরের দিকে কিরকম আসতেছে। ওইটা অনুযায়ী হচ্ছে আমরা ফাউন্ডেশনের সাইজ বের করে থাকি। এছাড়াও অনেক কিছু বলা আছে, এগুলা আপাতত আর বলতেছি না আমি। এই জায়গায় ফ্যাক্টর অফ সেফটি কোনটার জন্য কত ধরা উচিত। আচ্ছা, এই জায়গায় ইম্পর্টেন্ট যেটা এটা একটু বলি, থিকনেস অফ ফুটিং, যেটা হচ্ছে মেশনারি ওয়াল হইলে 250 mm মিনিমাম থিকনেস। তারপর হচ্ছে প্লেন কনক্রিট হইলে 200 mm, মানে 8 ইঞ্চি। আর রিনফোর্সমেন্ট কনক্রিট হইলে আমরা যেটা করতে পারি, সয়েলের উপরে হইলে 150, তার মানে 6 ইঞ্চি। আর যদি পাইল হয়, পাইলের জন্য এটা হচ্ছে 300 mm ইউজ করতে হবে, মানে 1 ফিট। হ্যাঁ, আচ্ছা, এখন আসি হচ্ছে ফাউন্ডেশন অ্যানালাইসিস এন্ড ডিজাইন। ফাউন্ডেশন অ্যানালাইসিস এন্ড ডিজাইনের জন্য আমাদের যদি আমি ইট্যাপসে করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদের সাবগ্রেড মডুলাস যেটা ওটা বের করতে হবে, সাবগ্রেড মডুলাস বের করতে হবে। তারপরে হচ্ছে ইট্যাপসে সাবগ্রেড মডুলাস দিতে হবে, এবং হচ্ছে আপনার সাবগ্রেড মডুলাস দিয়ে সাইজটা ডিফাইন করতে হবে। অ্যাসাইনমেন্ট অফ সাবগ্রেড মডুলাস অফ সয়েল ক্যালকুলেশন সেল ফাউন্ডেশন সাইজ এন্ড ডিজাইন। আচ্ছা, সাবগ্রেড মডুলাসটা কিভাবে আমরা বের করব? সাবগ্রেড মডুলাসটা বের হবে হচ্ছে A equal to 12 into factor of safety. That means আপনার সয়েলের যে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে সেটেলমেন্টের জন্য ওইটা ইনটু হচ্ছে অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। এটা বায়োসের অনুযায়ী। তো বুঝতে পারছেন কি সাবগ্রেড মডুলাসটা কিভাবে বের করব? 12 ইনটু হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি সয়েল রিপোর্ট অনুযায়ী এবং হচ্ছে অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি, তাইলে হচ্ছে আমরা সাবগ্রেড মডুলাসটা পেয়ে যাচ্ছি। এটা ডিফাইন করার জন্য
স্প্রিং প্রপার্টিতে যাব। প্রপার্টির নেম হচ্ছে সয়েল এবং হচ্ছে কম্প্রেশন অনলি। আমরা যেহেতু আমি সয়েলে দিচ্ছি সেক্ষেত্রে কম্প্রেশন অনলি। সয়েল তো শেয়ার নিতে পারে না, খুবই দুর্বল। সেক্ষেত্রে কম্প্রেশনের জন্য আমি সাবগ্রেড মডেলার যেটা বের হয়েছে ওইটা হচ্ছে এই জায়গায় ইনপুট দিয়ে দেবো। সাবগ্রেড মডুলাসের যে ফর্মুলাটা বললেন এখানে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটিটা কি পার ফিটে স্কয়ার ফিটে থাকতে হবে অলওয়েজ নাকি? হ্যাঁ হ্যাঁ, কেএসএফ। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওই যে লট কম্বিনেশন দেখালেন এখানে পিএনবিসি 2006 মনে ছিল যে আমরা যখন ল্যাটারাল লোড কনসিডার করব তখন আমরা সয়েল ক্যাপাসিটি 35% বাড়ায় নিতে পারি। 2000 পিএনবিসি 2020 কি এমন কিছু বলা আছে? কি বুঝিনি আবার। বিএনবিসি 2006 একটা বলা ছিল যে ফাউন্ডেশন ডিজাইনে যদি আমরা ল্যাটারাল লোড কনসিডার করি সেক্ষেত্রে আমরা সয়েলের ক্যাপাসিটিটাকে 33 না 35% আমরা বাড়ায় নিতে পারবো, এরকম একটা সয়েলের ক্যাপাসিটি। জি জি জি। আচ্ছা, এটা হচ্ছে 2020 টাতে আছে কিনা আমি শিওর না, এটা একটু জেনে জানাইতে হবে আমার। হ্যাঁ, ঠিক আমি আছে। এটা শিওর না। আর ভাইয়া, ওই যে আমরা জেনারেলি দেখি অনেক জায়গায় যে আইসোলেটেড ফুটিং এর নিচে 2 ফিট বা 3 ফিটের স্যান্ড কম্প্যাক্ট করা থাকে, এই হ্যাঁ, ক্ষেত্রে সয়েলের ক্যাপাসিটি কত পার্সেন্ট বাড়ে যদি আমি কম্প্যাক্ট করি? এটা হচ্ছে আসলে ওই সয়েল জোনটা তো আমাদের হচ্ছে কম্প্যাক্টেড করলে এটা আসলে কোনো ইয়াতে বলা নেই যে কতটুকু বাড়বে। এটা আমরা যেটা করি, আমরা হচ্ছে যদি ক্লে থাকে অথবা সফট সয়েল থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই জোনটা হচ্ছে কম্প্যাক্টেড করে দিই, 2 ফিট 3 ফিট কম্প্যাক্ট করে দিই। সেই ক্ষেত্রে হচ্ছে শেয়ার জোনটা হচ্ছে সে কম্প্যাক্টেড শেয়ার জোন পায় আর কি, মানে সার্টেন ফেলিওর হয় না। শেয়ার জোনটা যদি আমি বাড়াই দিতে পারি, দ্যাট মিনস সয়েল দিয়ে কম্প্যাক্ট করে দিতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে লোডের ইনক্রিজ ওইরকম ভাবে ধরা হয় না। এই যে কম্প্যাক্ট করে যেটা, ওটার বেয়ারিং ক্যাপাসিটি যা থাকে ওইটাই ধরা হয়, বাট আপনার শেয়ার জোনটা ভালো পাওয়ার জন্য, দ্যাট মিনস সার্টেন ফেলিওর না হয় যাতে, এই কারণে হচ্ছে ওই কাজটা করা হয়। এটাতে কিন্তু আপনার যখন যদি ডিজাইন করেন তাহলে কিন্তু আপনি ওই টাইমে বেয়ারিং ক্যাপাসিটি বাড়ায় নিতে পারবেন না। বেয়ারিং আমরা ক্যাপাসিটি যদি মানে 8 ফিট ডেপথে 3 ফিট সয়েল কম্প্যাক্ট করে এরপর হলো ফুটিং কনস্ট্রাকশন করি, তাহলে সয়েল ক্যাপাসিটি আমি কি 8 ফিটেরটা নিব নাকি 5 ফিটেরটা? মানে ফুটিং যে লেভেলে 5 ফিটেরটা নিব নাকি 8 ফিটেরটা? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তো 5 ফিটেরটাই নেওয়া উচিত। 8 ফিটেরটা তো আপনার লোড ট্রান্সফার হয়ে ওই 8 ফিটে যেয়ে এটা বেড়ে যাচ্ছে, জোনটাই তো বড় হয়ে যাচ্ছে। 5 ফিটই নেওয়া উচিত। আপনি যে ডেপথে দিচ্ছেন ওই ডেপথেই নেওয়া উচিত, কারণ হচ্ছে আপনি শেয়ার জোন কিন্তু ওইটাই পাচ্ছেন, শেয়ার জোন কিন্তু ওই 8 ফিটেরটা পাচ্ছেন না। এটা ইমতিয়াজ স্যার হচ্ছে, আপনাদের যদি ক্লাস নিয়ে থাকেন তাহলে ইমতিয়াজ স্যার খুব ভালোভাবে বুঝাইছেন যে শেয়ার জোনটা কিভাবে ক্রিয়েট হয়। এটা হচ্ছে একবারে আপনার যে জায়গায় ফাউন্ডেশনের কন্ট্যাক্ট থাকে ওই জায়গা থেকেই আরম্ভ হয়। যদিও আমি সয়েল চেঞ্জ করে দিচ্ছি, তারপরে হচ্ছে 5 ফিটের টাইপ করা হচ্ছে। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, সো সাবগ্রেড মডুলাস ইয়া করব, ডিফাইন করব। ডিফাইন করার পর আমাদের হচ্ছে ফুটিং সাইজ বের করতে হবে। ফুটিং সাইজটা কিভাবে বের করব? ফুটিং সাইজ বের করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে টোটাল লোড নিতে হবে, যে আনফ্যাক্টরড কি পরিমাণ লোড আছে ওই লোড নিব। লোড নেওয়ার পর আমাদের হচ্ছে সয়েলের যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি যেটা ওইটা দিলাম, ওইটা থেকে আমরা নেট বেয়ারিং ক্যাপাসিটি বের করব। নেট বেয়ারিং ক্যাপাসিটিটা কিভাবে বের করব? যেমন হচ্ছে আমাদের 6 ফিটে দেওয়া ছিল হচ্ছে 4 কেএসএফ, কিন্তু আমি তো এই 6 ফিটে ফাউন্ডেশন দেওয়া মানে কি, ওই জোনটা পর্যন্ত আমাকে সয়েল দিয়ে ফিল আপ করতে হবে, তাই না? এখন আমি যদি ওই জোনটা সয়েল দিয়ে ফিল আপ করে ফেলি তাহলে আমি কিন্তু তার উপরে কিছু লোড চাপাই দিচ্ছি কিন্তু, তাই না? তার মানে আমি এই যে 6 ফিট লোড চাপাই দিচ্ছি, এই 6 ফিটের লোডটা আমি বাদ দিতে হবে। এটা কিভাবে বাদ দিব? টোটাল 4 আছে, তো 4 থেকে আমি 6 ফিটের জন্য সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে 0.10, তাই না, কেএসএফ। তো ওই 0.10 কেএসএফ বাদ দিব, এবং হচ্ছে কনক্রিটের জন্য
0.15 কেএসএফ বাদ দিব, তাইলে হচ্ছে আমি অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি কত এটা পেয়ে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারতেছেন? ধরেন এরকম একটা ফাউন্ডেশন, এটা আমরা হচ্ছে 6 ফিট ইনস্টল করব। আমি এই জোনে বেয়ারিং ক্যাপাসিটি ছিল হচ্ছে 4 কেএসএফ। তাহলে আমাদের এই যে 6 ফিট আমি কাটলাম, 6 ফিট কাটার পর এই জোনে আমি সয়েল ফিল আপ করতে হবে এবং হচ্ছে আমাদের কনক্রিট যেটা আছে ওইটা ফিল আপ করতে হবে। তাহলে এই বেয়ারিং ক্যাপাসিটি কি আর 4 থাকবে? এটা তো কমে যাবে না? সো এই কিউ অ্যালায়েবল, যেটা কিউ অ্যালায়েবল ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 ফিটে যেটা ছিল ওইটা মাইনাস হচ্ছে ওভার, আমি এটার উপরে যে লোডটা ইনডিউস করতেছি ওই লোড। তাহলে আমি কনক্রিটের জন্য ধরি 1 ফিট কনক্রিট, 1 ফিট ইনটু হচ্ছে 0.15, 150 তো প্লাস হচ্ছে 5 ফিট, 5 ফিট হচ্ছে 0.10 অথবা 11 বলি। আমি কি করছি বুঝতে পারছেন কি? মানে এই যে বেয়ারিং ক্যাপাসিটি যেটা আছে এটাতে যে আমি সয়েল এবং হচ্ছে ফাউন্ডেশন ইনস্টল করতেছি, এটার জন্য তো আমি কিছু লোড অলরেডি চাপাই দিচ্ছি। আম- আমি কি বুঝাতে পারতেছি? কথা বুঝতে পারতেছেন আপনারা? জি ভাই, বুঝতেছি। জি ভাই। আচ্ছা, সো যেটা আমি অলরেডি চাপাই দিচ্ছি এটার উপর, ওইটা বাদ দিতে হবে। ধরেন একজন লোক, আহ, একজন লোকের কথা না, আমি যদি এই কিছুদিন আগে দেখা গেল ওই যে আমাদের দই বিক্রি করে যে হাড়িগুলার ওয়েটই থাকে হচ্ছে 200 থেকে 250 গ্রাম। এখন আপনাকে 1 কেজি দইয়ের দাম যদি সে 400 টাকা রাখে, তাহলে কি হচ্ছে? হাড়ির ওয়েটটা কিন্তু সে আলাদা করে দিচ্ছে না আপনাকে, হাড়ির ওয়েটটা কিন্তু অলরেডি আপনার ওই ওয়েটের মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আপনার লস হচ্ছে, হাড়ির ওয়েটটা বাদ দিতে হবে, তাই না? তার মানে আপনার বেয়ারিং ক্যাপাসিটির মধ্যে এরকম যে আপনার সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি যে জায়গায় আছে, আপনি যেহেতু ডিস্টার্ব করে ফেলতেছেন, মানে মাটি কেটে উঠায় ফেলে তারপরে আবার এই জায়গায় হচ্ছে আপনি সয়েল ফিল আপ করতেছেন, ফাউন্ডেশন দিচ্ছেন, সয়েল ফিল আপ করতেছেন। সো যেই জোনটা আপনি ফাউন্ডেশন দিচ্ছেন এবং সয়েল ফিল আপ করতেছেন, আপনি লোড চাপাই দিচ্ছেন, ওই লোডটা আপনার বেয়ারিং ক্যাপাসিটি থেকে বাদ দিলে তারপরে হচ্ছে আপনার এলাইবল ক্যাপাসিটিটা বের হবে। সো আমরা ওইটাই করলাম। কত আসে দেখেন তো এটা? কনক্রিটের ধরলাম 1 ফিট আর বাকি 5 ফিট ধরলাম হচ্ছে সয়েল। কত আসছে? থ্রি পয়েন্ট থ্রি কেএসএফ। হ্যাঁ, 3.3 কেএসএফ। সো 3.3 কেএসএফ যেহেতু আসছে, আমাদের আনফ্যাক্টর লোড যেটা, যেমন হচ্ছে ডেড লোড প্লাস স্লাইপ লোড, উইন্ড এবং আর্থকুয়েক যদি আমি চিন্তা করে থাকি, তাহলে হচ্ছে এই পরিমাণ লোড আছে এটাতে, ঠিক আছে? তাহলে আমাদের সাইজ বের করতে গেলে এটা ডিভাইড বাই কিউ অ্যালায়েবল করলে হচ্ছে আমি ফাউন্ডেশনের সাইজ পেয়ে যাচ্ছি। এখন এই ফাউন্ডেশনের সাইজ থেকে আমরা যেটা করতে পারি, আমি স্কোয়ার করব না রেক্টেঙ্গুলার করব, এটা হচ্ছে সম্পূর্ণই আমার উপর নির্ভর করবে। হ্যাঁ, আমি যদি যেমন স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে 6.4 ফিট বাই 6.4 ফিট লাগতেছে। সো আমি এক সাইডে কি করলাম, 6.5 নিলাম আর এক সাইডে 6.5 নিলাম, তার মানে ফুটিং সাইজ হচ্ছে 6.5 ফিট 6.5 ফিট। এরকম ভাবে প্রতিটা ফুটিং এর সাইজ আমরা বের করতে পারি। বুঝতে পারছেন কি?
জি ভাইয়া, বুঝতে আমার কথা পেরেছি। কি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে ফুটিং এর সাইজ যেগুলো আমরা বের করলাম, এগুলো হচ্ছে এখন এই টাইপসে ফুটিং এর সাইজ যেগুলো বের করলাম, এগুলো হচ্ছে এই টাইপসে আমরা এরকম ভাবে ড্র করব, ঠিক আছে? এরকম ভাবে ফুটিং এর সাইজ গুলা ড্র করব। সো আমাদের এই টাইপসের জন্য যেটা, যেমন আমি ফুটিং এর জন্য যদি চিন্তা করি, যেমন এই জায়গায় ডেড লোড লাইভ লোড নেওয়া আছে অলরেডি। ডেড লোড লাইভ লোড নিয়েই করি, আপনারা উইন্ড আর্থকুয়েক নিয়ে করতে পারেন চাইলে। মানে যখন আপনারা করবেন তখন উইন্ড এবং আর্থকুয়েক দুইটা নিয়ে করবেন, হ্যাঁ। ডিসপ্লে শো ট্যাবে আচ্ছা, আচ্ছা যেটা আছে ওইটাই নেই আমরা। আহ, আচ্ছা, এটা ফাইল। আচ্ছা, আমাদের সাপোর্ট রিঅ্যাকশন গুলো এরকম বের হয়েছে। আমাদের তো মেইন কনসার্ন হচ্ছে অ্যাবজেক্ট, তাই না? সো অ্যাবজেক্ট থেকে আমরা হচ্ছে ধরলাম আমরা সয়েল বেয়ারিং ক্যাপাসিটি যেটা ইটাপসের ইয়ে অনুযায়ী, মানে সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী ওটা ধরে নিলাম হচ্ছে 4 ধরে নিচ্ছি আমরা। আমাদের যেহেতু এটা একটা টিপিক্যাল আমরা ধরে নিছি একটা বিল্ডিং, সেই ক্ষেত্রে এটা তো সয়েল টেস্ট করানো হয়নি, আমরা ধরে নিলাম আর কি 2 TSF। 2 TSF যদি হয় সেই ক্ষেত্রে কেএসএফ হচ্ছে 4 KSF। আমাদের সাইজ বের করার জন্য, ফুটিং এর সাইজ বের করার জন্য র ডাটা যেটা, এটা আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিব। সব পেজে আমরা জানি আমাদের এগুলোর দরকার নাই, আমাদের শুধু এই লোডটা দরকার, তাই না? তাহলে আমাদের যে পয়েন্ট গুলা ছিল ওই পয়েন্ট গুলা থেকে আমরা হচ্ছে ফুটিং এর সাইজ বের করে নিব, তাই তো? এখন এই জায়গায় হচ্ছে আমরা পয়েন্ট গুলো, ইউনিট নেম গুলা দিয়ে দিলাম। যেমন
এই জায়গায় হচ্ছে কলাম নাম্বার বলা আছে, এটাকে কলাম নাম্বার না দিয়ে আমরা যদি ইয়ে বলি পয়েন্ট বলি অথবা জয়েন্ট জয়েন্ট এই জায়গায় কলামের সাইজ তো দরকার নেই আমাদের, যেহেতু কলাম আমি নিচ্ছি না আপাতত। তারপর হচ্ছে আমাদের ফ্যাক্টর লোড দরকার, তাই না? আনফ্যাক্টর লোড দরকার। আনফ্যাক্টর লোড গুলো আমরা অলরেডি জানি। আনফ্যাক্টর লোড গুলো হচ্ছে এই জায়গায় আছে, এগুলো হচ্ছে আনফ্যাক্টর লোড। আনফ্যাক্টর লোড গুলো নিলাম। তারপর হচ্ছে ফ্যাক্টর লোড দরকার নাই। আমাদের সয়েল বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 4, ডেপথ অফ ফুটিং যদি 6 হয়, তাহলে হচ্ছে অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি কত, এটা এই জায়গায় বের হয়ে যাচ্ছে। অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি থেকে, এই যে অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটিটা কিভাবে বের করা হয়েছে, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি মাইনাস হচ্ছে আপনার কনক্রিট এবং হচ্ছে সয়েলের যে ওয়েট ওটা বাদ দিয়ে আমি যেটা দেখাইলাম। তারপর হচ্ছে ফুটিং এর সাইজ, যেটা ফুটিং এর সাইজ হচ্ছে আনফ্যাক্টর লোড, এই যে এই টোটাল আনফ্যাক্টর লোড ডিভাইড বাই হচ্ছে কিউ অ্যালায়েবল, এটা করলে হচ্ছে আমরা ফুটিং এর সাইজ পেয়ে যাচ্ছি। ফুটিং এর সাইজ পাওয়ার পর নেক্সট হচ্ছে আমরা কি করলাম, এটাকে স্কোয়ার রুট করলে আমরা হচ্ছে ফুটিং এর সাইজ কত বাই কত হবে এটা এই জায়গায় পেয়ে যাচ্ছি, তাই না? ফুটিং এর সাইজ কত বাই কত এটা এই জায়গায় পাচ্ছি। সো এটা পাওয়ার পর নেক্সট হচ্ছে আমরা কত কত প্রোভাইড করব এটা, ওইটা যেমন এই জায়গায় সে চাচ্ছে হচ্ছে কত 12 এর চাইতে বড় চাচ্ছে, তাই না? সো আমি 12 এর চাইতে বড় যেহেতু, সো আমি যদি এটাকে এক সাইডে 12 দেই আর এক সাইডে কত 12.26 চাচ্ছে, আমি যদি এটাকে 10 প্রোভাইড করি, দেখেন এই জায়গায় কিন্তু সে দেখাচ্ছে নট ওকে। সো আমাদের যেটা করতে হবে, আমি যদি 12.25 12 ফিট 3 ইঞ্চি, তাহলে ওকে হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার ফিটিং হয়ে যাচ্ছে। আর এরপর এটাও সেম সাইজ চাচ্ছে সে, তাই না? লোড অনুযায়ী সেম সাইজ বলতেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা 10.14 10.4, সো আমি 10.5 দেই। 10.5, এটা হচ্ছে 10.5, এটা সিমিলার 10.5 10.5, এটা হচ্ছে 11.75 11.75, 3.9, তো 4 দিচ্ছি 11, আর এটা হচ্ছে 11.5 হলে হবে না, 11.25 11.25, এটা হচ্ছে 7, এটা 7.25 দেই, তাহলে 7.25 7.25 9 9.25 9.25। বুঝতে পারতেছেন কি হ্যাঁ ভাই, ভাই 1 মিনিট একটু পজ দিন ভাই। হ্যাঁ হ্যাঁ বলো ভাই। রেকর্ডিং এর জন্য ভাই 1 মিনিট একটু পজ দেন ভাই।